আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আমরা কি সবাই জয়েন হয়ে গেছি? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা, তো আবারও আজকে আপু চলে আসছি ক্লাস 8 এর ক্লাস নিতে। লাইফ ইন দ্য উডস যে চ্যাপ্টারটা আছে আজকে পুরোটা কমপ্লিট করে দিব ইনশাআল্লাহ। আর তোমরা সবাই জানো, রাইট? ট্যাগ শেয়ার উইন ক্যাম্পেইন চলতেছে। যত বেশি তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি, কাজিনদেরকে ট্যাগ করবা, যত শেয়ার হবে তত দেয়ার আর চান্সেস ইউ উইল উইন, রাইট? আর আমাদের নেক্সট বছর থেকে পেইড কোর্স বের হবে। তখন আমরা সবাই আমাদের জন্য এক্সামের আগের রাতে বেশি টেনশন না করতে হয় যে পড়া শেষ হয় নাই, আপু কি করব? লাস্ট মোমেন্টে পড়া শেষ হচ্ছে না। সো ওই স্ট্রেসটা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে কি করতে হবে? আমাদের পেইড কোর্সের শুরু থেকে ভর্তি হয়ে যেতে হবে, তাই না? আমরা একেবারে সুন্দর মতো তোমাদের বছর শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিটলি রেডি করে দিব এক্সামের জন্য। যাতে লাস্ট মোমেন্টে যেয়ে তোমাদের প্রবলেম না হয়, তাই না? ওয়ালাইকুম আসসালাম। এই তো সব আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, ভালো আছি। এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে কি আমরা পড়া শুরু করতে পারবো আজকে? শুরু করি, তাই না? সব ঠিকঠাক আছে। আমাকে তো সব শোনা যাচ্ছে, তাই না? ভয়েস আমি তো প্রপারলি এডিবল, রাইট? অডিবল? রুটিন চেঞ্জ। সাউন্ড ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি শুরু করি, তাই না? অলরাইট, ওকে। আমাকে তো চিনো, আমি আগেও ক্লাস নিয়েছি তোমাদের ইংলিশ ক্লাস নিয়েছি। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো লাইফ ইন দ্য উডস। আজকে এই চ্যাপ্টারের মধ্যে থেকে আমরা মেটাফোর্স শিখবো। এখন মেটাফোর্স কি আপু? মেটাফোর্স হচ্ছে সিমাইলস আছে উপমা, আর মেটাফোর্স হচ্ছে রূপক। আমরা রূপক অর্থে যেসব বলে থাকি, এটা হচ্ছে একটা লিটারারি ডিভাইস, ঠিক আছে? মেটাফোর্স আমরা কবিতাতে ইউজ করে থাকি, বিভিন্ন আর্টিকেলস ইউজ করা থাকে। যেটাই থাকুক এগুলো হচ্ছে রূপক অর্থে। আমি যেটা বলতেছি তোমাদের ক্লাস 8 এর আমি ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজের ক্লাসটা নিয়েছিলাম না? ইনফর্মাল, ফর্মাল ল্যাঙ্গুয়েজের যেটা। তো ওখানে আমরা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ যেটা বলেছিলাম যে ওরকমই সিমিলার সর্ট অফ থিং, যে যেটা বলতেছি সেটাই আমরা মিন করছি না, বাট আমরা একটা রূপক অর্থে সেটা মিন করতেছি, তাই না? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথমে একটা টেক্সট আছে, এটা তোমাদের বইয়ের মধ্যেই আছে, সেটা থেকে আমরা শুরু করবো আজকে, ঠিক আছে? আর ক্লাসে আমি হচ্ছে নতুন নতুন ভোক্যাবস দিব, সেগুলো কি করবা? সেগুলা লিখে রাখবা, নোট ডাউন করবা। আপু কি মিনিং বলতেছি প্রত্যেকটা ওয়ার্ডের, সেগুলা ক্লাস শেষে যখন আমি ফেসবুকে পোস্ট দিব সেগুলোতে সব ক্লিয়ার। ভয়েস শোনা যায় না? সাউন্ড ঠিক নাই? সাউন্ড কম। আচ্ছা, তাহলে আমরা শুরু করি, তাই না? আচ্ছা, দেখো কি বলছে যে ইন দ্য আর্লি আফটারনুন থ্রু দ্য ক্লাসরুম উইন্ডো দ্য স্কাই সিমড ভাস্ট অ্যান্ড ক্লাউডি। আমরা কি ভাস্ট মিনিং জানি? ভাস্ট মিনিং কি? ভাস্ট মিনিং জানি? ভাস্ট মিনিং হচ্ছে বিশাল, তাই না? ভাস্ট মিনিং হচ্ছে বিশাল। তারপরে কি বলছে? and cloudy with all the signs of rain and storm. with all the signs of rain and storm. এখানে ক্লাউডি মানে কি জানি? ক্লাউডি মানে হচ্ছে মেঘাচ্ছন্ন, তাই না? ক্লাউডি মানে হচ্ছে মেঘাচ্ছন্ন। with all the signs of rain and storm. rain মানে কি? বৃষ্টি। storm মানে কি? ঝড়, তাই না? তার মানে বলতেছে যে বিকালবেলায় যখন সে ক্লাসরুমের জানালা দিয়ে বাইরে তাকাচ্ছে তখন সে কি দেখতে পেল? যে এই যে ভাস্ট আর ক্লাউডি হয়ে আছে আমাদের পুরো মানে আকাশটাতে এত মেঘাচ্ছন্ন, বোঝা যাচ্ছে যে বৃষ্টি হবে বা ঝড় হবে, তাই না? সেটাই বলছে। তারপরে কি বলছে? the rough winds started screaming and howling. রাফ উইন্ডস বলতে এখানে কি বোঝাচ্ছে?
অনেক বাতাস, তাই না? অনেক বাতাস যে সে কথা বলা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, হাউলিং মানে কি জানি আমরা? হাউলিং মিনিং কি? দেখি তো হাউলিং মিনিং তোমরা কে বলতে পারো? হাউলিং মানে হচ্ছে চিৎকার করা। ঠিক আছে? এই যে চিৎকার করা সেটাই হচ্ছে হাউলিং। বাট কাইটস আর ফ্লাইং ভেরি হাই ইন দ্য স্কাই। কাইটস মানে কি? ঘুড়ি, তাই না? যে আমরা যে ইয়াতে উড়াই সেটাই ঘুড়ি, কাইটস। দে সিম টাইনি ফ্রম আফার। আফার মানে কি? দূর থেকে। দূর থেকে দূরে বা দূর থেকে, তাই না? দূর থেকে দেখতে খুবই ছোট ছোট লাগছে, খুব টাইনি লাগতেছে, তাই না? এটা তোমাদের ইংলিশ বইয়ের টপিক এটা। ইংলিশ বইয়ের লাইফ ইন দ্য উডস ইউনিট। However, the flow of life has not ceased yet. আমরা কি এই সিজড মানে জানি? সিজড মানে কি? সিজড মানে জানি? CEASED বা যেটা মেইন ভার্ব সেটা হচ্ছে CEASE। এটা মানে হচ্ছে সমাপ্তি বা সমাপ্ত। তাহলে কি লিখলাম? দ্য ফ্লো অফ লাইফ মানে জীবনের যে চলে যাওয়া বা জীবনের যে জীবন যেভাবে বয়ে চলছে সেটা কখনো থামছে না, সেটা বন্ধ হচ্ছে না বা সমাপ্ত হচ্ছে না। দ্য অ্যান্ট কলোনি gets busy with their work as the raindrops may destroy their family, larvae, eggs and homes. সো এখানে কলোনি মানে কি? একটা কমিউনিটি, রাইট? অ্যান্ট কলোনি আমরা বলি না যে a flock of birds, তার মানে অনেকগুলো পাখি একসাথে, বা ধরো সোয়ার্ম অফ বিজ তার মানে অনেকগুলো মাছি একসাথে। তো এখানে অ্যান্ট কলোনি বলা হয়, ঠিক আছে? এটা একটা কালেকটিভ নাউনের জন্য ইউজ করা হয়। তারপরে কি বলেছে? অ্যান্টস ফ্যামিলি সিমস লাইক আ ডিপ রুটেড ট্রি। ডিপ রুটেড মানে কি? ডিপ রুটেড মানে হচ্ছে খুবই এটা স্ট্রং একটা বন্ড আছে তাদের মধ্যে, খুবই ভালো মানে খুবই স্ট্রং একটা রুট আছে, তাই না? খুবই শক্ত একটা শিকড় আছে, গভীর শিকড় আছে। তারপরে কি বলেছে? জাস্ট দেন দ্য নিয়ার বাই রিভার অ্যাপিয়ার্ড ওভারফ্লোয়িং। ওভারফ্লোয়িং মিনিং আমরা জানি? ওভারফ্লোয়িং মিনিং কি? উপচে পড়া, তাই না? ওভারফ্লোয়িং মানে হচ্ছে উপচে পড়া। ওভারফ্লোয়িং মানে হচ্ছে উপচে পড়া। কিসে? দ্য রিভার, আমাদের যখন অনেক বৃষ্টি হয় তখন আমাদের নদীটা কি পানি অনেক বেশি বেড়ে গেলে পানি ব্যাংকের থেকে ওভারফ্লো হয়ে যাচ্ছে না, উপচে পড়তেছে না, সেটাই বোঝানো হয়েছে। তারপরে কি বলছে? ইট ওয়াজ রাশিং ডাউন দ্য নিয়ার বাই স্ট্রিটস ক্যারিং লিভস এন্ড ব্রাঞ্চেস উইথ ইট। অনেক পানি হয়ে গেছে, ওভারফ্লো হয়ে গেল, তার সাথে অনেক এই যে আশেপাশে যত গাছটা ছিল বা এরকম ক্যারিং লিভস এন্ড ব্রাঞ্চেস খড়কুটো যাই ছিল সবকিছু নিয়ে একসাথে রাস্তা দিয়ে চলে গেল পানিটা, সেটাই বুঝাইছে, ঠিক আছে? এরপরে কি বলছে? All of a sudden the school bell announces an early school break. I took my bag and rushed home. তার মানে যে তখনই ওই টাইমটাতে যখন দেখতেছে বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে, ওই টাইমটাতে তার স্কুলের যে বেল, স্কুলের যে একটা বেল বাজলে তোমরা বুঝতে পারো তোমাদের ব্রেক টাইম হয়ে গেছে। তো ওই বেলটা বাজলো, সে বুঝতে পারলো এখন আর্লি ছুটি দিয়ে দিছে ওদেরকে, এখন সে বাসায় চলে গেল। হি রাশড হোম, হি অর শি যার যেই ছিল, তো রাশড হোম সে বাসায় যাওয়ার জন্য দ্রুত মানে বাসায় দ্রুত সে চলে গেল, তাই না? আচ্ছা, এখন আমরা এক্সারসাইজ করব, ঠিক আছে? আমরা তো পড়লাম এতক্ষণ, এখন আমাকে বলো যে কি বলছে? রিড দ্য টেক্সট अगेन এন্ড ম্যাচ দ্য থিংস ইন কলাম এ উইথ देयर ক্যারেক্টারিস্টিক্স। মানে এই কলাম এ এর সাথে কোন ক্যারেক্টারিস্টিক মিলে বি এর, সেটা আমরা টেক্সট থেকে বুঝে আমাদের অ্যানসার বাই করতে হবে। দেখি তো আমরা বলতে পারি কিনা। এই নাম্বারটা কি হবে বলতে পারবা? ফ্লাইং অবজেক্টস ফ্রম অ্যাফার। আমরা একটু চলে যাই মেইন টেক্সটে। ফ্লাইং অবজেক্টস ফ্রম অ্যাবাভ কোনটা? এই যে দে সিম টাইনি ফ্রম অ্যাফার। এই যে অ্যাফার মানে দূর থেকে যে জিনিসটাকে খুব ছোট লাগতেছে, সেই জিনিসটা কোনগুলা? কাইটস, তাই না? দেখো, ফ্লাইং অবজেক্টস ফ্রম আফার, তাহলে এইটা এই যে জিনিসগুলো, এই ফ্লাইং অবজেক্টসটা কি? কাইট, ঘুড়ির কথা বলা হয়েছে।
তাহলে ঘুড়িটা কিসের ঘুড়িগুলো কেমন? ঘুড়িগুলো হচ্ছে টাইনি। ইয়েস, ভেরি গুড। A প্লাস V, ভেরি গুড। আচ্ছা, তারপরে ভাস্টনেস এটা কি হবে বলো তো? বি নাম্বার কি হবে দেখি? ভাস্টনেসটা কার সাথে তুলনা করা হয়েছে? ভাস্টনেসটা আমরা স্কাই, ইয়েস, ভেরি গুড। ভাস্টনেসটা স্কাই এর সাথে তুলনা, স্কাই ভাস্টনেসটা বলছে স্কাই এর ক্ষেত্রে, তাই না? আচ্ছা, তারপরে দেখো তো লাইফ কোথায় আছে? লাইফের সাথে কোনটার সম্পর্ক? লাইফ ইজ আ, আমরা কি আগের স্লাইডে যাব? দেখো তো লাইফের সাথে কি কোথায় বলা হয়েছে? ফ্লো অফ লাইফ বলা হয়েছে না? তাহলে কোনটা হবে? লাইফ ফ্লোয়িং রিভারও বলা হয়েছে, তাই না? তাহলে কোনটা হবে অ্যান্সার? লাইফ আর ফ্লোয়িং রিভার, তাই না? লাইফ আর ফ্লোয়িং রিভার, ইয়েস, ভেরি গুড। ডি নাম্বার কি হবে? ফ্যামিলি। ফ্যামিলিকে কার সাথে তুলনা করা হয়েছে? ফ্যামিলিটা কি হবে? ডি নাম্বার অ্যান্সার কি হবে? D plus 4. Yes, very good. D plus 4. A deep rooted tree. A family is a deep rooted tree. তারপরে ই নাম্বার কি হবে? ব্রেক। ই নাম্বার কি হবে দেখি? ই নাম্বার কি বলতে পারো নাকি? ব্রেক কি হবে জানো? ব্রেক হচ্ছে স্কুল বেল। কারণ দেখো এই যে স্কুল বেল অ্যানাউন্স হইলো আর এই যে ব্রেক দিয়ে দিল, তাহলে কি ব্রেকটা হবে স্কুল বেল, তাই না? ব্রেকটা হবে স্কুল বেল। আচ্ছা, ইউনিটিটা কি হবে? ইউনিটি স্ট্রেংথ। এটা কোনটার সাথে সম্পর্ক? এটা হচ্ছে অ্যান্টের সাথে। কিভাবে দেখো? এই যে কি বলছে? অ্যান্টস ফ্যামিলি সিমস লাইক আ ডিপ রুটেড ট্রি। তার মানে কি ওরা নিজেদের, এই যে অ্যান্ট কলোনি গেটস বিজি এন্ড মেড ডিস্ট্রয় देयर ফ্যামিলিজ, তার মানে তারা নিজেদের ফ্যামিলিটাকে রক্ষা করার জন্য, তার মানে কি ইউনাইটেড থাকতে চায় না। ও ইউনাইটেড ইউনিটি স্ট্রেংথের ইয়াটা কোথায় আসতেছে? তাহলে অ্যান্টস এর সাথে তুলনা হচ্ছে, তাই না? বুঝতে পারছি। আচ্ছা, মুভিং অন। এই যে এখানে অ্যান্সার গুলো দেয়া আছে, সো তোমরা যদি কোনো প্রবলেম থাকে সেটা তো দেখে নিতে পারবা। আচ্ছা, এখন কি বলছে? রিফ্লেক্ট অন দ্য থিংস এন্ড দ্য ক্যারেক্টারিস্টিক্স ইউ হ্যাভ ম্যাচড এন্ড আইডেন্টিফাই দ্য থিংস দ্যাট আর ডেসক্রাইবড। একটা হচ্ছে ডেসক্রাইব করা হয়েছে, আরেকটা কি বলছে? কম্পেয়ার করা হয়েছে। যেমন দেখো, ফ্লাইং অবজেক্টস আর টাইনি। এখানে তুমি একটা ডেসক্রিপশন দিচ্ছ না? এখানে কি কেউ কম্পেয়ার করতেছে? বলতেছে যে ফ্লাইং অবজেক্টস আর অ্যাজ গুড অ্যাজ টাইনি বা এরকম কিছু? এখানে কিন্তু কোনো কম্প্যারিজন হচ্ছে না, কোনো তুলনা করা হচ্ছে না। এখানে জাস্ট আমি একটা বর্ণনা দিচ্ছি, তাই না? আমি এখানে বর্ণনা দিচ্ছি। তার মানে একটা আমাদের কি বের করতে বলছে? একটা কয়েকটা এক্সাম্পল বের করতে হবে যেখানে আমি বর্ণনা দিচ্ছি, কয়েকটা বের করতে হবে যেখানে আমি কম্পেয়ার করতেছি। এই যে লাইফ ইজ আ ফ্লোয়িং রিভার, এইখানে কিন্তু আমি কোনো বর্ণনা দিচ্ছি না, আমি বলতেছি যে লাইফকে একটা নদীর সাথে, একটা চলমান নদীর সাথে আমি তুলনা করতেছি। তাহলে তুলনার যেগুলো সেগুলো আলাদা ইয়া বের করব, এক্সাম্পল বের করব। আর যেটা ডেসক্রিপশন হচ্ছে বা যেটা তুলনা হচ্ছে সেগুলো আমরা এখান থেকে বের করব, তাই না? দেখি তো আমরা আগের টেক্সটে চলে যাই, একটু বের করি পারি নাকি। আচ্ছা, অন্য একটা কালার নেই। ওকে ওকে, দেখো, in the afternoon, through the classroom window, the sky seemed vast and cloudy. The sky seemed vast and cloudy. এটা একটা ডেসক্রিপশন না? আমি জাস্ট বর্ণনা করতেছি না আমাদের স্কাইটা কিরকম ছিল। আমি কি একটা বর্ণনা করতেছি, আমি একটা ডেসক্রিপশন দিচ্ছি। তাহলে the sky seemed vast and cloudy এটা একটা এক্সাম্পল, একটা অ্যান্সার হতে পারে। তারপরে কি বললো? Kites are flying very high in the sky. এটাও কিন্তু একটা ডেসক্রিপশন, তাই না? আচ্ছা, ডেসক্রিপশন বুঝলাম। তোমাদের যেটা ক্যাচ করতে প্রবলেম হবে সেটা হচ্ছে লাইফ, মানে যেটা হচ্ছে তুলনা করা হচ্ছে, তাই না? তুলনা করা হচ্ছে। যেমন দেখো,
এই যে অ্যান্টস ফ্যামিলি সিমস লাইক আ ডিপ রুটেড ট্রি, এখানে গাছের মানে অনেক গভীর শিকড় আছে এরকম একটা গাছের সাথে একটা ফ্যামিলিকে তুলনা করা হচ্ছে, তাই না? তাহলে এটাকে একটা এক্সাম্পল অফ কম্প্যারিজন, তাই না? এটা একটা এক্সাম্পল অফ কম্প্যারিজন। তাহলে দেখি তো আমরা অ্যান্সার গুলো একটু মিলাই দেখি কিভাবে আমরা মিলাইতে পারি। এই যে যেমন দেখো অ্যান্টস গুলোকে এই যে এটা একটা যে অ্যান্টস হ্যাভ বিন ডেসক্রাইবড অ্যাজ ইউনাইটেড ইনসেক্টস, কারণ ওরা কি বললো, ওরা ডিপ রুটেড ফ্যামিলি। ডিপ রুটেড ফ্যামিলি মানে তারা সবাই সবার জন্য কেয়ার করে, সবাই সবার জন্য একসাথে দে হ্যাভ দ্য ফ্যামিলি বন্ড আর কি। তাহলে এখানে একটা ডেসক্রিপশন বুঝাচ্ছে, এখানে কিন্তু কোনো তুলনা হচ্ছে না। তারপর আবার আরেকটা দেখো যে স্কুল বেলকে বলা হচ্ছে কি ইট ইজ আ it describes a break, it describes a break, স্কুল বেল আর হচ্ছে ব্রেক, এই দুইটা কি ডেসক্রাইব করা হচ্ছে। স্কুল বেল দিলে আমি ব্রেক ডেসক্রাইব করতেছি, তাই না, বর্ণনা করতেছি। তারপর আবার কি বলছে, ফ্লাইং অবজেক্টস ফ্রম আফার আর ডেসক্রাইবড অ্যাজ টাইনি, ফ্লাইং অবজেক্টস আর ডেসক্রাইবড অ্যাজ টাইনি, এটাও কিন্তু বর্ণনা দিচ্ছি, আমি কিন্তু তুলনা করতেছি না কাউকে, ঠিক আছে, কিন্তু কিন্তু কোনো তুলনা হচ্ছে না, তাই না? তারপর আবার দেখো যেটা আমি এক্সাম্পল প্রথমে দিছিলাম, দ্য স্কাই ইজ ডেসক্রাইবড অ্যাজ ভাস্ট, আমি এক্সাম্পলটা দিছিলাম না প্রথমে যে এই যে দ্য স্কাই সিমস ভাস্ট এন্ড ক্লাউডি, তার মানে কি আমি একটা বর্ণনা দিচ্ছি, আমি কিন্তু কোনো তুলনা করতেছি না, তাই না? ওইটাই। আবার আমরা এই পাশে দেখি কম্প্যারিজন যেখানে হয়েছে, মানে তুলনা করা হয়েছে কোথায়, দেখি তো। লাইফ হ্যাজ বিন কম্পেয়ার্ড টু আ ফ্লোয়িং রিভার, এই তো এটা দেওয়াই ছিল যে আমাদের জীবনটাকে কিসের সাথে, একটা চলমান নদীর সাথে, একটা চলমান নদীর সাথে আমাদের জীবনটাকে কম্পেয়ার করা হয়েছে, তুলনা করা হয়েছে। আবার দেখো ফ্যামিলি ইজ কম্পেয়ার্ড টু আ ডিপ রুটেড ট্রি, এটার এক্সাম্পল কিন্তু আপু দিছি যে একটা পরিবারকে একটা অনেক শক্ত শিকড়ের গাছ যেরকম থাকে, অনেক রুট গুলো খুব শক্ত থাকে, সেরকম আমাদের ফ্যামিলির বন্ডটাও ওরকমই হয়, সেই এক্সাম্পলটা এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে না? আচ্ছা, এরপরে আমরা একটা পোয়েম পড়বো, কারণ এই মেটাফোরস এর জিনিসগুলো আমরা পোয়েমস অনেক ইউজ করে থাকি, বুঝছো, পোয়েমস লিটারেরি যে কোনো রাইটিংস এ আমরা এগুলো ইউজ করে থাকি। তো আমরা আজকে একটা পোয়েম পড়বো, এটা আমরা বিফোর উই রিড দ্য পোয়েম, পোয়েমের বিভিন্ন টাইপস থাকে, ঠিক আছে? তো একটা সনেট ইজ আ ফর্ম অফ পোয়েম, হ্যাঁ, আমরা যে পরে পড়বো ওইটাই। সনেটটা কি, সনেটটা হচ্ছে একটা 14 লাইনের একটা কবিতা, বুঝছো? এই যে দেখো, এই যে সনেট ইজ a type of poem that consists of 14 lines. In a sonnet, the poet typically expresses a single theme or idea related to love or mortality. আমরা mortality মানে বুঝি, mortality মানে কি? mortality মানে হচ্ছে মরণশীলতা, তাই না? মোর্টালিটি মানে হচ্ছে মরণশীলতা, ঠিক আছে না? তাহলে একটা সনেটের মধ্যে কি কি থাকে, আর কি কি আছে, এই যে লিটারেরি ডিভাইসেস। আমরা লিটারেরি ডিভাইসেস বলতে কি কি বুঝি? লিটারেরি ডিভাইসেস হচ্ছে এই যে সিমাইলস, সিমাইলস মানে কি জানি, সিমাইলস মানে হচ্ছে উপমা, মেটাফোর মানে কি জানি, মেটাফোর মানে হচ্ছে রূপক, মেটাফোর মানে হচ্ছে রূপক, সিমাইল মানে হচ্ছে উপমা। বাট আমরা তোমাদের এই যে চ্যাপ্টারটা আছে সেখানে সিমাইলস নিয়ে ওরকম কথা টথা বলা নাই, বাট সিমাইলটাও খুবই সহজ, সেটাও আমরা এক্সপ্লেন করে দিব। তো বাট বেশিরভাগ তোমাদের এই পুরো চ্যাপ্টারটা মেটাফোর রিলেটেড, ঠিক আছে? তো আমরা মেটাফোর একটু বেশি এমফাসিস দিব। তার মানে এখানে কি কি আমাদের ক্যারেক্টারিস্টিক পাচ্ছি সেটাকে আমরা বুঝলাম, যে সনেটের মধ্যে কি কি থাকবে, এটা 14 লাইনসের হবে, এটা দিয়ে কি কি আইডিয়া এক্সপ্রেস করা হয়, লাভ অর মোর্টালিটি, মোর্টালিটি মানে কি বললাম, মরণশীলতা। আর এটা কি কি টাইপ ডিভাইস ইউজ করে থাকে, লিটারেরি ডিভাইসেস কিরকম টাইপ, সিমাইলস, মেটাফোরস, ইমেজারি, এভাবে এগুলো ইউজ করে আমরা কবি তার ইমোশনস বা তার যে সে কথা কমিউনিকেট করতে চাচ্ছে সেটা এক্সপ্রেস করে থাকে, তাই না? আচ্ছা, এখন আমরা দ্য মোস্ট কমন টাইপস অফ সনেটস কার কার, পেট্রার্কান অর ইটালিয়ান সনেটস আছে, শেক্সপিয়ারিয়ান সনেটস আছে, স্পেন্সারিয়ান সনেটস আছে, তারপরে মিল্টনিক অর টার্জারিমা সনেটস এন্ড কার্টল সনেটস, এগুলো হচ্ছে কয়েকটা এক্সাম্পলস যেগুলো হচ্ছে সবথেকে বেশি ফেমাস, তাই না? আচ্ছা, এখন আমরা উইলিয়াম শেক্সপিয়ার, আমরা সবাই উইলিয়াম শেক্সপিয়ারের নাম শুনছি, তাই না?
উইলিয়াম শেক্সপিয়ার। তো আমরা উইলিয়াম শেক্সপিয়ারের একটা সনেট পড়বো আজকে, ঠিক আছে? Shall I compare thee to a summer's day? আমাকে বলতে পারবা যে আপু এই দিটা কি? এটা তো জানি, দি বুঝলাম, থ্রিও বুঝলাম, বাট এইটা কি? দিজও বুঝলাম, এখানে কি একটা এস বা কিছু একটা কম হয়েছে বা বেড়ে গেছে? দি মানে কি আমরা জানি? দি মানে কি? দি হচ্ছে ইউ, এটা হচ্ছে দি মানে হচ্ছে কি? দি মানে হচ্ছে ইউ, এটা হচ্ছে ওল্ড ইংলিশ, বুঝতে পারছো? এটা সেই অনেক কয়েকশো বছর আগে সব ইউজ করতো আর কি, হ্যাঁ। সো ওল্ড ইংলিশ। Shall I compare thee to a summer's day? ঠিক আছে, দি মানে কি? ইউ। আচ্ছা, তারপরে আমরা তাহলে এখন কবিতাটা পড়ি। আর দো মানে কি জানি? দেখো এখানে আরেকটা আছে, আরেকটা ওল্ড ইংলিশ ইউজ করা আছে, সেটা মানে হচ্ছে ইউ, ইয়োর। দো আচ্ছা দেখি, shall I compare thee to a summer's day, thou art more lovely and more temperate? এইটা মানে হচ্ছে ইউ আর, বুঝছো? thou art মানে হচ্ছে ইউ আর, ঠিক আছে? আচ্ছা, লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। টেম্পারেট মানে কি আপু? টেম্পারেট মানে হচ্ছে মাইল্ড, হ্যাঁ, নম্র, বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, ওকে। Rough winds do shake the darling buds of May, rough winds, and summer's lease hath all too short a date. Sometime too hot the eye of heaven shines, and often is his gold complexion deemed. And every fair from fair sometime declines by chance or nature's changing course untrimmed. But thy eternal summer shall not fade, nor lose possession of that fair thou wast, nor shall death brag thou wanderest in his shade, when in eternal lines till time thou growest. তোমাদের এসব সনেট না ইন্টারপ্রিটেশন আসবে না, সো আমি এগুলো করলে তোমরা বলবো আপু এখন এসব পড়ায় কি হবে, তাই না? তোমাদের ইন্টারপ্রিটেশন আসবে না, সো আমি এটা টানবো না, ঠিক আছে? আমাদের যেটা মেন এক্সারসাইজ, তোমাদের এই চ্যাপ্টার থেকে যেসব জিনিস এক্সামে আসবে, কারণ যেহেতু এখন লাস্ট মোমেন্ট, রাইট? লাস্ট মোমেন্টে এখন অনেক কিছু এক্সট্রা পড়ানোর কোনো সময় থাকে না, তোমরাও চাও না, সো আমরা যেগুলো এক্সামে আসবে সেগুলোই পড়াবো, ঠিক আছে? দেখো, আমরা এই কবিতাটা দিয়ে আমরা দেখব যে এটার মিনিংটা কি আর কিসের সাথে আমরা এখানে কম্পেয়ার করতেছি, ঠিক আছে? দেখো, দি কি বললাম? ইউ, তাই না? ইন ওল্ড ইংলিশ অ্যাজ দ্য অবজেক্ট। আর এখানে এইটা হচ্ছে দো আর্ট, এখানে সাবজেক্ট হিসেবে পুরো জিনিসটা ইউজ হয়। শ্যাল আই কম্পেয়ার দি, শ্যাল আই কম্পেয়ার দি, এই যে শ্যাল আই কম্পেয়ার দি বললাম আগের স্লাইডে, কবিতাটার নাম শ্যাল আই কম্পেয়ার দি, এইখানে আই সাবজেক্ট না? আই হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে অবজেক্ট। কারণ আমি তোমাকে যদি এখানে বলতেছে যে আমি কি তোমাকে কম্পেয়ার করব, সো হোয়াট ডাজ দ্যাট মিন? যে আমি অ্যাকশন পারফর্ম করতেছি, এন্ড দি মানে ইউ হচ্ছে রিসিভ করতেছে অ্যাকশনটা, তাহলে তুমি হচ্ছে অবজেক্ট, আমি হচ্ছে সাবজেক্ট, তাই না? আচ্ছা, তারপর দেখো এখানে এক্সাম্পল দিছে, এখানে এই ইয়াটা হবে না, এটা ভুল, এটা হবে না। আচ্ছা, I gave thee a book, তার মানে আমি তোমাকে একটা বই দিছি, রাইট? তার মানে আমি সাবজেক্ট, তুমি অবজেক্ট, তুমি রিসিভ করতেছো, আমি অ্যাকশনটা পারফর্ম করতেছি, তাই না? ওইটাই। তারপরে সামার্স ডে, আ ডে ইন দ্য সামার। সামার্স ডে বলতে আমরা কি বুঝাই? যে গ্রীষ্মকালের একটা দিন, গ্রীষ্মকালের একটা দিন, তাই না? I visited a mango orchard on a hot summer's day. Though art মানে হচ্ছে you are, বাট এটা কোন ক্ষেত্রে? এটা সাবজেক্ট হিসেবে যখন আমরা ইউজ করতেছি। এই যে দেখো, দো আর কাইন্ড মানে কি? ইউ আর কাইন্ড, তাই না? এই পুরো জিনিসটাকে যদি ইউ আর হয়ে যায়, ইউ আর কাইন্ড, এখানে কি ইউটা কি?
সাবজেক্ট না, তুমি, ইউ আর কাইন্ড, অ্যাকশন, হু ইজ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, ইউ আর, দ্যাটস ওয়াই এখানে কি বলছে সাবজেক্ট হিসেবে ইউজ করতেছে। আচ্ছা, টেম্পারেট মিনিং কি বললাম? টেম্পারেট মিনিং হচ্ছে মাইল্ড, নম্র, মডারেট টেম্পারেচার। এখানে টেম্পারেচারের কথা বোঝানো হয়েছে যে পিপল ফিল এ রিলিফ অন দ্য সাডেন ড্রপ ইন টেম্পারেচার আফটার দ্য উইক। এখন তুমি টেম্পারেচার, তোমার যদি টেম্পারেচারটা একটু কম থাকে, ধরো সন্ধ্যাবেলায় রাইট নাও সামনে আমাদের শীতে চলে আসবে, সো এখন তোমার সন্ধ্যাবেলায় দেখবে আস্তে আস্তে টেম্পারেচারটা কমে যাচ্ছে, সো এই যে টেম্পারেট বলতেছি তার মানে মডারেট টেম্পারেচার, ভালো টেম্পারেচার, এটা তো তোমার বেশি গরমও লাগবে না ঠান্ডাও লাগবে না, ঠিক আছে, ওটার কথা বলা হয়েছে। রাফ উইন্ডস বলতে কি বোঝানো হয়েছে? যে খুব অনেক জোরে জোরে যে বাতাস হচ্ছে সেটা, যে উইন্ডি অর স্টর্মি, মানে এটা হচ্ছে, এটার মিনিং, অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে উইন্ডি অর স্টর্মি, ঠিক আছে, উইন্ডি অর স্টর্মি ওয়েদার মানে খুব ঝড় বা বাতাস বয়ে যাচ্ছে, খুবই যে অনেক বাতাস যখন হয়, তো ওই সিচুয়েশনের কথা বলা হয়েছে। বাট পরে আবার বলেছে সামথিং নট ইন ফেভার, সামথিং নট ইন ফেভার হচ্ছে এই জিনিসটা মেটাফরিক্যালি ইউজ করা হয়েছে। রাফ উইন্ডস, রাফ উইন্ডস দিয়ে আমরা এটাও বুঝাই যে আমাদের ফেভারে বা আমরা কোন একটা জিনিস করতে চাই সেটা আমরা করতে বাধা পাচ্ছি, তখন আমরা এই মেটাফোরটা ইউজ করে থাকি, এই রূপকটা ইউজ করে থাকি, যে কি রাফ উইন্ডস, তাই না? Despite the rough winds of adversity, she finally achieved her dreams. এইখানে দেখো এক্সাম্পলটা ইউজ করেছে, যে এখানে কি বলছে যে এখানে যে রাফ উইন্ডস এর ইউজটা, এটার মিনিংটা কি উইন্ডি বা স্টর্মি বা বাতাস হচ্ছে ওয়েদার কথা, আবহাওয়ার কথা বলছে? এখানে কিন্তু আবহাওয়ার কথা বলছে না। এখানে কোন এখানে রাফ উইন্ডস দিয়ে কিন্তু এই যে সামথিং নট ইন ফেভার, তুমি একটা জিনিস অ্যাচিভ করতে চাও, তুমি তোমার লাইফে ধরো তুমি তুমি ধরো তুমি ওয়েট লস করতে চাও, ফর এক্সাম্পল তুমি তোমার ওজন কমাবা, বা তোমার অনেক বাধা আসতেছে, বা তুমি সব ওই যে বাধাগুলা, ওই যে বারবার তোমাকে আটকাই দিতে চাচ্ছে, সেগুলো হচ্ছে সামথিং নট ইন ফেভার, তার মানে কি রাফ উইন্ডস, তার মানে এই সব বাধা বিপত্তি পেরিয়ে শি অ্যাচিভড হার ড্রিমস, সে তার স্বপ্ন পূরণ করছে সব বাধা বিপত্তি পেরিয়ে। আচ্ছা, তারপরে শেইকের কথা জানি, চুমু ওই যে এমন করে আমার কোনো একটা জিনিস ঝাঁকি দেওয়াটাই হচ্ছে শেক। ভেরি অফটেন দ্য আর্থকোয়েক শেকস দ্য এন্টায়ার সিটি। আচ্ছা, বাড মানে কি? কোন একটা গাছের একেবারে ছোট যে আমরা কলি বলে, কলিটাই হচ্ছে বাড, হ্যাঁ? তো ওই বাডটাই বলা হচ্ছে স্মল পার্ট অফ আ প্ল্যান্ট দ্যাট ডেভেলপস ইনটু আ ফ্লাওয়ার অর আ লিফ, ওই যে কলিটা সেটাই। The শিমুল tree is covered in tiny buds signaling the start of spring. তার মানে এই শিমুল ফুল বলছে না, শিমুল গাছে অনেক ছোট ছোট কলি আসছে, তার মানে কি আমাদের এখন বসন্তকাল চলে আসবে, তাই না? এখানে এটা কিন্তু বসন্ত বুঝাইছে, কালের সিজন, ঠিক আছে, নট নট a spring like a, yeah, that is used in physics experiment or something, not that spring. We are talking about the season, বসন্ত ঋতুর কথা বলছি। আচ্ছা, এরপর কি বলছে লিজ। আচ্ছা আপু, লিজ মানে কি? আর রেন্টাল কন্ট্রাক্ট বিটুইন টু পার্টিস ফর আ পিরিয়ডিক পেমেন্ট, মানে তুমি ধরো একটা জিনিস, তুমি দুজন, তুমি তোমার ফ্রেন্ড বললা যে আমরা দুজন, মানে একটা এগ্রিমেন্ট হয়, ঠিক আছে, একটা এগ্রিমেন্ট হয়, একটা রেন্টাল কন্ট্রাক্ট, তুমি একটা জিনিস ভাড়া দিবা তাকে, তো ওই রেন্টাল কন্ট্রাক্টে কি হতে হবে, পিরিয়ডিক পেমেন্ট হতে হয়, তো ওটাকে লিজ বলে। এটার লিজের মিনিংটা এভাবে জানলেই হবে, এত ইনডেপথ মিনিং লাগবে না, যে তুমি কোন একটা জিনিস ভাড়া দিবা, সেটার জন্য একটা পিরিয়ডিক পেমেন্ট হবে, সময়ের পর সময় তোমাকে টাকা দিয়ে দিয়ে ইয়াটা করতে হয়, সেই কথা বলা হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো হেভেন শাইন্স, হেভেন স্ট্যান্ডস ফর দ্য সান, when heaven shines it means too hot. এইখানে এই সেন্টেন্সটাতে হেভেন স্ট্যান্ডস মানে কি বুঝাইছে? হেভেন শাইন্স মানে হেভেন দিয়ে আমরা সান বুঝাচ্ছি, সূর্য, তাই না? আর সূর্য যখন শাইন মানে সূর্য যখন ইয়াতে থাকে, তার মানে কি অনেক গরম থাকে না? যখন অনেক মানে সূর্য থাকা মানে কি সকালবেলা খুব গরম থাকে, দুপুরবেলা খুব গরম থাকে, সেটাই বুঝাইছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আগে যে কবিতাটা পড়লাম সেটার একটা সিম্পল ভার্সন পড়বো, ঠিক আছে? কারণ ওটা অনেক কমপ্লিকেটেড, তাই না? আমরা একটু সিম্পল ভার্সনটা পড়ে জিনিসটা ইন্টারপ্রেট করি, বুঝি যে কি অ্যাকচুয়ালি বলতে চাইছে। Should I compare you to a summer's day? কবিতাটার নাম কি ছিল? Shall I compare thee to a summer's day? সেই জিনিসটাকে এখন আমরা ইজিলি বলতেছি, কি বললাম? যে should I compare you to a summer's day? You are lovelier and milder. এখানে কি ছিল? Though are love, অ্যাকচুয়াল কবিতাটা কি ছিল? Though
thou art more lovely and more temperate. So you are lovelier and milder. In May, rough winds shake the delicate flower buds. Delicate মানে কি জানি আমরা? ভঙ্গুর। ডেলিকেট মানে হচ্ছে ভঙ্গুর, ঠিক আছে? অ্যান্ড দ্য ডিউরেশন অফ সামার, এইখানে এই কবিতার মিনিং এ এই রাফ উইন্ডস মানে কি, আমরা হচ্ছে ওই যে স্টর্মি ওয়েদার বা ঝড়ের মতো যে আবহাওয়া সে কথা বোঝানো হয়েছে। অ্যান্ড দ্য ডিউরেশন অফ সামার ইজ অলওয়েজ টু শর্ট, সামটাইমস দ্য সান দ্য আই অফ হেভেন। এই যে দেখছো, আমরা সানটাকে একটু আগে লাস্ট স্লাইডে বললাম না যে সানটাই হচ্ছে আমাদের হেভেন, মানে হেভেন স্ট্যান্ডস ফর দ্য সান, তার মানে কি যে আই অফ দ্য হেভেন দিয়ে আমরা সানটাকেই রেফার করতেছি, তাই না? ইজ টু হট and his golden face is often deemed, and the beautiful falls away from beautiful people stripped by chance or nature's changing course. তার মানে আমরা এই লাইনটা দিয়ে কি বুঝি জানো? বিউটি মানে মানুষ বলে না যে মানুষের সবকিছুর সৌন্দর্য কিন্তু সবসময় থাকে না। দেখবা আমাদের প্রকৃতিতে এখন এই যে গ্রীষ্মকাল চলতেছে, গ্রীষ্মকাল না, অলমোস্ট শীতের একটা টাইম চলে আসছে, এখন কি শরৎকাল শেষ হয়ে হেমন্তকাল চলতেছে খুব সম্ভবত। তো এখন এই যে আমাদের প্রকৃতির যে এখন একটা সুন্দর কালারফুল অত ফুল টুল আছে, গাছ আছে, এটা শীতের কালে কি হবে? সব ঝরে পড়ে যাবে, তাই না? পুরো গাছগুলো ফাঁকা হয়ে যাবে, গাছে কোনো পাতা কিছু থাকবে না, ফুল টুল থাকবে না। এরপর আবার দেখবা বসন্তকালে আমাদের আবার নতুন নতুন অনেক কালারফুল ফুল আসবে, তাই না? সেটাই বলতেছে যে মানুষের বা মানুষের এই যে বিউটিফুল পিপলের কথা বলছে যে মানুষের মধ্যে সব আস্তে আস্তে ক্ষয়ে যায়, একটা পয়েন্টে সবকিছু ক্ষয়ে যায়, এই যে বিউটি এত সৌন্দর্য সবকিছু একটা টাইমে ক্ষয়ে যায়। স্ট্রিপড বাই চান্স or nature's changing course, তার মানে আমাদের প্রকৃতি প্রতিনিয়ত, আমাদের প্রকৃতি প্রতিনিয়ত, আমার পরিবেশ প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, তাই না? আমাদের প্রকৃতি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। সেই যে পরিবর্তন, এই পরিবর্তনের মাধ্যমে আমাদের জীবনের প্রত্যেকটা মানুষের জীবনে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে চলে যাচ্ছে, সৌন্দর্য আস্তে আস্তে কমে যায়। এটা এটা হচ্ছে এটা হচ্ছে লাইফের নেচার অফ লাইফ, নেচার অফ লাইফ আর কি। আচ্ছা, but your eternal summer will not fade, nor will you lose possession of the beauty you own, nor will death be able to boast that you wander in his shade when you live in eternal lines set apart from time. মানে বলতেছে যে হ্যাঁ, হয়তো সময়ের সাথে অনেকের এই সৌন্দর্য চলে যাবে, বাট তোমার মধ্যে, তোমার অন্তরে বিউটি ইউ ওন, তোমার অন্তরে যে সৌন্দর্যটা আছে সেটা থেকে যায়। হ্যাঁ, মানুষের চেহারা বয়সের সাথে হয়তো মানুষের চেহারা অত সুন্দর থাকে না, কিন্তু মানুষের মনের মধ্যে যে সৌন্দর্যটা থাকে অ্যাজ আ হিউম্যান বিং, তুমি যেরকম সেই জিনিসটা সবসময় থাকে, তাই না? আচ্ছা, তারপরে কি বলছে? তারপর আপু বলছে এই যে when you live an eternal line set apart from time, as long as men breathe or have eyes to see, as long as the sonnet lives, it will give life to you. হ্যাঁ, আচ্ছা, এখন আমরা তো বুঝতে পারছি জিনিসটা কি বুঝাচ্ছে, একটা টাইম মানে সময়ের সাথে আমাদের জীবনের যে একটা আম, কি বলবো চেঞ্জ হয়ে যাওয়া, তাই না? ওই জিনিসটাই আর কি এখানে বোঝানো হচ্ছে। আচ্ছা, এখন আমরা চলে যাই পরের স্লাইডে। কি বলছে? it will give life to you. ওকে, আচ্ছা, কি বলছে? এখন ম্যাচ দ্য লাইনস অফ দ্য পোয়েমস উইথ অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্লেনেশন। দেখি তো আমরা পারি কিনা, এখানে কিন্তু সবকিছু নাই। সো তোমরা একটা কাজ করবা, আমি তোমাদের সবাইকে এখন রেডি চাই, ঠিক আছে? সবাই রেডি থাকবা, জাস্ট আমাকে এই পাশের যত কিছু আছে, তোমাদের কোন সাইডে পড়ে আমি এটা বলবো না, আরো কনফিউজ হয়ে যাবা, দরকার নেই, বলবো না। আচ্ছা, তোমরা যেটা করবা, তোমরা এই সাইডেরটা দেখবা, আগে প্রথম এ নাম্বার দেখবা, দেখে যেহেতু আমি একটা স্লাইডে পুরো জিনিসটা ফিট ইন করতে পারি নাই, এক পাশে করতে পারলে আমার জন্য সুবিধা হতো, বাট করতে পারি নাই, কিছু করার নাই। সো এই নাম্বারটা দেখবা, দেখে আমরা অপশন মিলাবো যে মিলে কিনা কোনটার সাথে। তার মানে কবিতার লাইনের সাথে কি মিলাবো? এক্সপ্লেনেশনটা মিলাবো, তাই না? তাহলে আমরা এই লাইনটা পড়লাম, কি বলছে? দো আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, এটার যদি আমরা সহজ ভাষায় বলি তাহলে কি হয় যে ইউ আর লাভলিয়ার অ্যান্ড মাইল্ডার। তাহলে ওটার সাথে আমাদের দেখে তো কোনো এক্সপ্লেনেশন মিলে কিনা। The line tells us that Shakespeare's beloved is lovelier and her beauty is milder than that of a summer's day.
আচ্ছা, এখানে একটা ভুল হইছে। সেটা হচ্ছে যে এখানে অ্যান্সার গুলো দেয়া আছে। ঠিক আছে? এখানে অ্যান্সার গুলো দেয়া আছে, পাশাপাশি দেয়া আছে। আচ্ছা সমস্যা নাই। আমরা এটা এক্সপ্লেইন করি। ঠিক আছে? আমরা এক্সপ্লেইন করি। যেমন দেখো কি বলছে যে you are lovelier and milder, তাই না? এই যে Shakespeare's beloved is lovelier and her beauty is milder than that of a summer's day. তাহলে এটা কিন্তু এটারই অ্যান্সার। এখানে অ্যান্সার গিভেনই আছে। এটা কাটা। এটা কিছু নাই। অ্যান্সারস আর গিভেন। ঠিক আছে? তোমাদের এক্সপ্লেইন করে দেই তাহলে it should be helpful. আচ্ছা তারপর কি বলছে rough winds do shake the darling buds of May. কি বলছে it compares the harshness and cruelty of the summer weather with the delicate and soft spring flowers which are suffering under the summer's heat. তার মানে এই যে rough winds এর কথা আমি বলছিলাম, rough winds আমি কি বলছিলাম, ওয়েদারের কথা বলছিলাম না, ওয়েদারের কথা বলছিলাম না, বলছিলাম যে আবহাওয়ার কথা বোঝাচ্ছে এখানে। অন্যান্য মিনিং এ ইয়েস রাফ উইন্ডস মেটাফরিক্যালি আমরা যদি ইউজ করে থাকি তখন এটা কি মিন করে, তখন এটা মিন করে যে কোনো বাধা বিপত্তি সবকিছু যেগুলো আমাদেরকে বাধা দিচ্ছে কোনো একটা জিনিস অ্যাচিভ করার ক্ষেত্রে তখন আমরা রাফ উইন্ডস ইউজ করে থাকি। বাট এই কনটেক্সটে এই কবিতাটাতে রাফ উইন্ডস বলতে আমরা যে আমাদের ঝড়ের মতো বা বৃষ্টির মতো যে ওয়েদারটা থাকে সে অনেক বাতাস হচ্ছে সেই আবহাওয়ার দিকটা বোঝানো হয়েছে তাই না। ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে মানে হচ্ছে এই যে এরপরে যে স্প্রিং, স্প্রিং এর যে বসন্তকালের যে ফুল আসবে সেই যে ফুলের কলি আসছে সেই ফুলের কলির কথা বলা হচ্ছে যে এই যে এত কড়া খরা মানে রাফ ওয়েদার এই ওয়েদারের সময় আমার যে ফুল টুল বা সবকিছুর উপরে একটা মানে হিটের জন্য কষ্ট হয়। ফুলের কিন্তু বেশি আবার ওয়েদারের সাথে না হলে ফুল গাছ যে কোনো কিছু summer's heat they will suffer তাই না, which are suffering under the summer's heat. And the summer's lease hath all too short a date. দেখো summer is similar to a lease that has a short duration. তার মানে এই জিনিসটা বুঝায় যে সামার্স লিজটা আমি কি বলছিলাম একটা রেন্টাল এগ্রিমেন্ট। তার মানে তুমি কি এক জায়গায় সবসময় ভাড়া থাকবা না, এটা কোন একটা স্পেসিফিক টাইমের জন্য থাকবা। তো এই জিনিসটা দিয়ে আমরা যে মিনিংটা এক্সপ্রেস করতে চেয়েছেন শেক্সপিয়ার সেটা হচ্ছে যে সামার হচ্ছে খুব শর্ট একটা ডিউরেশনের জন্য আসে, যে সামার ইজ সিমিলার টু আ লিজ দ্যাট হ্যাজ আ শর্ট ডিউরেশন। তারপরে কি বলছে sometimes too hot of heaven shines and often is his gold complexion deemed. Here the speaker describes the sun's varying behavior. sun's varying behavior sun's varying behavior মানে কি চেঞ্জ হতে থাকা তাই না, পরিবর্তনশীল। আচ্ছা তারপরে at times the sun may be scorching hot while at এটা হচ্ছে তীব্র, হ্যাঁ তীব্র রোদ বলি না আমরা, তীব্র। আচ্ছা while at other times it may be completely hidden from view. যেমন দেখো আমাদের সূর্য সবসময় যে মানে যখন থাকে তো মানে ডেড লাইটে আমরা যখন দেখি সবসময় যে তোমার পুরো সূর্যটা আমাদের দেখতে পাই সেরকম না, মাঝে মাঝে মেঘাচ্ছন্ন থাকে না, মেঘ দিয়ে ঢাকা থাকে, সেই দিকটাই বুঝাচ্ছে যে আমাদের সূর্য সবসময় যে হিটের সবসময় ভিজিবল হয় বা চোখে দেখা যায় সেরকমও না, মাঝে মাঝে মেঘের মধ্যে সেটা হিডেন থাকে। And every fair from fair sometimes declines untrimmed by chance or nature's changing course. He also the speaker is stating that all beautiful things will lose their charm eventually, either by chance or by the natural flow of time. যেটা আমি বললাম যে প্রত্যেকটা সুন্দর জিনিসের একটা সময়ের পরে আস্তে আস্তে সেই যে সৌন্দর্যটা সেটা ক্ষয় হয়ে যায়। কিসের জন্য? সেটা হতে পারে চান্সের ক্ষেত্রে বা আমাদের জীবনের যে একটা ফ্লো, যে ন্যাচারাল ফ্লো, ওই ন্যাচারাল ফ্লো এর সাথেও মাঝে মাঝে সব মানুষেরই সবকিছুরই আস্তে আস্তে সৌন্দর্যটা ক্ষয় হয়ে যায়। আচ্ছা But thy eternal summer shall not fade, nor lose possession of that fair thou ost. Achha, the poet says that his friend's beauty surpasses that of a summer's day. Unlike things that are considered fair or beautiful, which are subject to decline, his friend's beauty will remain the same. যেমন দেখো, yes, সে বললো যে তুমি আমার মানে যাকে নিয়ে কবিতাটা লেখা হয়েছে, যাকে কম্পেয়ার করা হচ্ছে একটা সামার ডে এর সাথে, বলছে যে হ্যাঁ আমি মানি যে আমাদের মানে সামার অনেক শর্ট ডিউরেশনের জন্য আসে, সবকিছু সুন্দর সবকিছুই তাকে চলে যেতে হয় ন্যাচারাল ফ্লো অফ লাইফের জন্য, কিন্তু তোমার যে সৌন্দর্য তোমার যে সামার সেগুলো হচ্ছে
সেটা ইট সারপ্যাসেস, তার মানে এটা তাকে অতিক্রম করে যায়, তাই না? অতিক্রম করা। অতিক্রম করে দ্যাট অফ আ সামার্স ডে। তার মানে যতই অন্য সুন্দর জিনিস হয়তো সময়ের সাথে ক্ষয় হয়ে যাচ্ছে, কিন্তু তার যাকে নিয়ে লেখা হয়েছে তার সৌন্দর্য কখনো ক্ষয় হচ্ছে না, তাই না? আচ্ছা, nor shall be death brag though, এরকম কি বলেছে? The poet personifies death as a wandering entity that moves around his shade. আমরা wandering meaning কিন্তু আমি এই ক্লাসেই হয়তো বুঝাইছি না, বিচরণ করা, কোনো লক্ষ্য ছাড়া বিচরণ করা, তাই না? বিচরণ করা, entity that moves around his shade. This comparison implies that poet's beloved is above all a living being and even natural phenomena. তার মানে বলছে যে তুমি এত সুন্দর বা তোমার সৌন্দর্যের কোনো শেষ নাই, তার মানে কোনো ডেথ নাই। এই যে আমরা এই যে কবিতা এই যে সনেটটা এখন পড়তেছি, আমরা সনেটের শুরুতে কি বললাম যে লাভ আর মর্টালিটি নিয়ে কথা হয়। তার মানে কি এখানে লাভ আর মর্টালিটি নিয়ে শেক্সপিয়ার কথা বলেছেন? ইয়েস, কারণ সে তার এই যাকে নিয়ে কম্পেয়ার করছে, সে তাকে একটা নেচার নিয়ে তুলনা করতেছে। তার মানে দেয়ার ইজ লাভ, এন্ড দেন তারপর সে মরণশীলতার কথাগুলো আনতেছে, ডেথ আনতেছে। তার মানে কি মর্টালিটি নিয়ে আমাদের কথা আসতেছে। আচ্ছা, দিস কম্প্যারিজন ইমপ্লাইজ দ্যাট এই তো above all a living being. আচ্ছা, so long as man can breathe or eyes can see, তার মানে the poet implies that his poetry will be eternal. তার মানে তার যে এই যে কবিতাটা, তার যে সনেটটা, এটা ইটার্নাল, মানে কি অনন্তকালের জন্য, তাই না? চিরন্তন, চিরন্তন বা অনন্তকাল। অনন্তকাল লিখি তাহলে বেটার হয়, অনন্তকাল। আচ্ছা, ওকে, গেলাম। তারপরে কি বলছে? as he asserts that his beloved's beauty will endure as long as the poem survives. তার মানে সে বলতেছে যে তার কবিতা যতদিন বেঁচে আছে, তার এই সনেটটা যতদিন বেঁচে আছে, ততদিন তার beloved বা যাকে নিয়ে লেখা হয়েছে কবিতাটা, সেও ততদিনই বেঁচে থাকবে, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাই যে মেটাফোরস। কি বললাম? মেটাফোর, আপু বলল মেটাফোর। মেটাফোর কি? মেটাফোর হচ্ছে রূপক, তাই না? দেখো, is a powerful tool in language and can help learners better understand complex ideas and express themselves more creatively. কমপ্লেক্স আইডিয়া মানে হচ্ছে খুবই কঠিন কঠিন আইডিয়াগুলোকে খুবই ক্রিয়েটিভলি, মানে সৃজনশীল ভাবে তুমি প্রকাশ করতে পারবা, ইমাজিনেটিভ ভাবে প্রকাশ করতে পারবা। সেগুলো আমরা কি বলতেছি? সেগুলো আমরা মেটাফোরস ইউজ করে বলতে পারি। কি বলছে? ইট ইজ আ ফিগার অফ স্পিচ, ইট ইজ আ ফিগার অফ স্পিচ used to describe something by comparing it to something else. কম্পেয়ার করা হচ্ছে, তাই না? এই যে আনলাইক সিমাইলস, এই যে আমরা সিমাইলস এর এখন একটা ডেফিনিশন পেয়ে গেলাম। সিমাইলসটা কি? which use, এই যে সিমাইলস মেটাফোরস দুটাতেই কম্প্যারিজন হবে, ঠিক আছে? সিমাইলস মেটাফোর দুটাতেই কম্প্যারিজন হবে, দুটা দিয়ে তুমি তুলনা করবা, একটা রূপক আর একটা উপমা। কেন সিমাইলটা হচ্ছে তুমি কি করবা? তুমি হচ্ছে এই যে লাইক, অ্যাজ, এগুলা দিয়ে করবা। যেমন আমি যদি বলি she is she is beautiful like a rose. এখানে দেখো আমি লাইক ইউজ করছি না, তাহলে এটা কি হবে? এটা হবে সিমাইল বা এটা হবে কি? উপমা। যদি আমি একই জিনিসটা লিখি she is a rose, এখানে দেখো আমি কি লাইক, অ্যাজ বা কোনো কিছু ইউজ করছি না, আমি ডাইরেক্ট বলতেছি না। মেটাফোর স্টেট দ্যাট ওয়ান থিং ইজ অ্যানাদার। এই যে দেখছো, she one thing is another is a rose, তার মানে কি এখানে আমি কোনো কম্প্যারিজন দুটার মধ্যেই হচ্ছে, বাট এখানে আমি কম্প্যারিজনটা এভিডেন্ট বলে দিচ্ছি না যে লাইক বা এরকম দিয়ে আমি কম্প্যারিজন করছি না, ডাইরেক্ট বলে দিচ্ছি এইটা ওয়ান থিং ইজ অ্যানাদার। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে মেটাফোরস, তাই না? এটা হবে হচ্ছে মেটাফোর। বুঝতে পারছি? বুঝতে পারছি?
আচ্ছা, তারপরে কি বলছে যে লাইফ ইজ আ জার্নি ইজ আ মেটাফর, যেমন এক্সাম্পল দিচ্ছে, হ্যাঁ, লাইফ ইজ আ জার্নি, দেখো ওয়ান থিং ইজ অ্যানাদার, তাই না, ওয়ান থিং ইজ অ্যানাদার ইজ আ মেটাফর দ্যাট কম্পেয়ার্স লাইফ টু আ জার্নি, এখানেও কম্প্যারিজন হচ্ছে, বাট এখানে ওয়ান থিং ইজ অ্যানাদার, ইন মেটাফর উই কম্পেয়ার টু থিংস দ্যাট মে নট হ্যাভ এনিথিং ইন কমন, এমনও হতে পারে যে উই আর কম্পেয়ারিং থিংস ইন মেটাফর যেখানে কোনো মানে ওদের কোনো কমন জোনই নাই, বাট তাও আমরা সেই কম্পেয়ারটা করতেছি, তাই না? আচ্ছা, আচ্ছা, আমরা 2টা মিনিটের ব্রেক দিচ্ছি, নাম আজান দিচ্ছে, সো উই উইল স্টার্ট আফটার 2 মিনিটস, ওকে? আচ্ছা, ঠিক আছে, তাহলে চলে আসি আমরা আবার ব্যাক করি ক্লাসে, ঠিক আছে? এরপরে কি বলছে, ইন আদার ওয়ার্ডস a metaphor can help create a more vivid and meaningful image in the reader's mind by comparing two things that are not usually associated with each other. এখন দেখো, লাইফ আর জার্নি, তুমি কোনো একটা জায়গায় ভ্রমণ করতেছো, ঠিক আছে, আর হচ্ছে জীবন, এই দুটার মধ্যে তোমার কাছে মনে হতে পারে কোনো কোনো সম্পর্কই নাই, কোনো রিলেশনশিপই নাই, কোনো কি নাই, এগুলোকে তুমি কখনোই ইজিলি অ্যাসোসিয়েট করতা না, বাট যখন আমি অ্যাসোসিয়েট করতেছি, তার মানে যদি বলি লাইফ ইজ আ জার্নি, এটা বলতে আমি অনেক ভাস্ট একটা একটা মিনিংফুল সেন্টেন্স আমি বললাম, মানে আমাদের জীবনের জীবনটাকে একটা ভ্রমণের মতো, তুমি একটা জার্নিতে যাবা, গুড থিংস থাকবে, ব্যাড থিংস থাকবে, সবকিছু মিলে একটা জার্নি থাকবে, এন্ড এট দ্য এন্ড দেয়ার উইল বি আ ডেস্টিনেশন, তাই না, একটা শেষে একটা গন্তব্য থাকবে, তুমি গন্তব্যে পৌঁছাবা, তো সেটাই লাইফটাও এরকম, তোমার ভালো দিক থাকবে, খারাপ দিক থাকবে, তুমি একটা গন্তব্যে পৌঁছাবা, এইটাই হচ্ছে মানে মেটাফোরস ইউজ করা হয় এই কারণে, ঠিক আছে? মেটাফোরস তাহলে কিসের জন্য ইউজ করা হচ্ছে? মেটাফোরস ইউজ করা হচ্ছে যাতে আমরা একটা vivid আর meaningful image create করতে পারি. This comparison can help to convey complex ideas in a simple and interesting way. The classroom was a zoo. আমি যদি বলি, তার মানে আমি যদি বলি the classroom was a zoo,
রাইট নাও তোমরা যেসব কথা বলতেছো, ক্লাসের তো পড়াশোনা নাই। সব অন্য সব কথা বলতেছে, কে কার ফ্রেন্ড হবে, কে কোথায় পড়ে, কে কোথা থেকে আচ্ছা। সো আমরা যদি বলি যে ক্লাসরুম ইজ a zoo তার মানে খুব chaotic, খুবই নয়েজি, তাই না? যেখানে খুবই chaotic বা খুবই নয়েজি যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্লাসরুম ইজ a zoo ওই মিনিং এ বুঝাচ্ছি, তাই না? এবার আমরা যদি বলি হি হ্যাজ আ হার্ট অফ স্টোন তার মানে সে খুবই কোল্ড হার্টেড। তার মানে সে হচ্ছে মানুষের প্রতি তার সংবেদনশীলতা নাই। সে মানুষের সাথে খুব খারাপ বিহেভ করে, হয়তো কারো সাথে কথাই বলে না। থাকে না খুব কোল্ড হার্টেড কারো সাথে কোনো উম খুবই মানে হচ্ছে কোনো ইমোশন নাই। হ্যাঁ? ইমোশনাল স্টেট টা আমরা যদি বলি ওই দিকটা আনফিলিং অর কোল্ড হার্টেড মানে সে ইমোশন কোনো কিছু ফিলই করে না। She was a ray of sunshine on a cloudy day. She was a ray of sunshine on a cloudy day. Cloudy day বলতে এখানে বলতেছে আমার যদি খারাপ দিনে ray of sunshine তুমি একটা খুব একটা ক্লাউডি দিনে মেঘাচ্ছন্ন দিনে তুমি একটা সূর্যের আ ইয়া রশ্মি দেখলে তোমার মনটা ভালো হয়ে যায় না? যে আচ্ছা এতক্ষণ তো খুবই অন্ধকার ছিল এখন একটু সূর্য উঠছে। তো ওরকম যে আমার খুব খারাপ দিনে কোন একটা জিনিস কোন একজন মানুষ যদি আমার জন্য ভালো সংবাদ নিয়ে আসে বা ভালোর সংবাদের উম কি বলে? আ ফোরানা হয়ে থাকে তাহলে আমরা ওই মিনিং এ বলছি যে someone's personality আবার এটা পার্সোনালিটি ইয়াতেই বুঝাচ্ছি যে সে এতটা আ মানে এনার্জি বা এতটা সে ফুল অফ লাইফ যে সে আমার খারাপ দিনগুলোতে সে আমার জীবনে অনেক মানে রে অফ সানশাইন হিসেবে আসতেছে, তাই না? জয় অ্যান্ড হ্যাপিনেস টু আদার্স। আচ্ছা। লাইফ ইস আ রোলার কোস্টার। লাইফ ইস আ রোলার কোস্টার। রোলার কোস্টারে যেমন তুমি তুমি আম বিভিন্ন জায়গায় একেকটা টাইমে তোমার একেকটা ইমোশন কাজ করে, তাই না? তুমি যখন উপরে উঠতেছো তুমি অনেক এক্সাইটেড। ইয়েস উপরে উঠতেছি, অনেক হাইটে উঠলাম। তারপর উপর থেকে যখন তুমি নিচে তাকাও তোমার মাথা কাজ করে না। ওহ মাই গড! এখন নিচে নামতে হবে। তোমার পুরা প্যারা খায়া যাও, তাই না? তো সেটাই। যে কম্পেয়ারস লাইফ টু আ রোলার কোস্টার মানে আপস অ্যান্ড ডাউনস থাকবে। তারপরে এক্সাইটিং আর স্কেয়ারি হবে। এই যে বললাম না তুমি খুব এক্সাইটেড উঠার সময় আর স্কেয়ারি মানে নামার সময় তুমি খুব ভয় পেয়ে যাও। কি হবে এখন? তো সেইগুলাই বুঝাচ্ছে যে লাইফ এর মধ্যেও আমাদের জীবনেও আম উত্থান-পতন সবকিছুই থাকে। ওই দিক থেকে লাইফ ইস আ রোলার কোস্টার ওই জিনিসটা বুঝানো হইছে। আচ্ছা। আচ্ছা এই জিনিসটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে। ওকে? হোমওয়ার্ক। ওকে। এই পুরাটুকু হোমওয়ার্ক থাকবে। বুঝতে পারছি? আপু কিন্তু হোমওয়ার্ক লিখে দিছি। অ্যান্সার দেয়া আছে। বাট আগে হোমওয়ার্কটা করবা। আগে হোমওয়ার্ক নিজে করে তারপরে অ্যান্সার মিলাবা। ঠিক আছে? আমি একটা স্যাম্পল দিয়ে রাখছি যাতে তোমাদের পরে যদি ইন কেস কেউ যদি হোমওয়ার্ক না ভুলে যাও করো নাই তাহলে এখান থেকে একটা স্যাম্পল দেখে ফেলতে পারবা। তাই না? আচ্ছা। এখন বলছে যে আমরা এই টেক্সট গুলো আছে এর মধ্যে আমরা মেটাফোরস ইউস করব। মেটাফোরস গুলো বের করব কোনটা মেটাফোর আর কার সাথে কম্পেয়ার করা হচ্ছে এন্ড দ্য পারপাস অফ কম্প্যারিজন। হ্যাঁ, আমরা কেন কার সাথে কম্পেয়ার করতেছি, কেন কম্পেয়ার করতেছি, তাই না? কার সাথে তুলনা করা হচ্ছে, কেন তুলনা করা হচ্ছে? যেমন ১ম টেক্সটটা কি বলেছে? ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, তাই না? ফ্রেন্ডশিপ ইস আ ট্রি। আমাকে এটা বলতে পারবা এটা কি? এটা কিন্তু একটা সিমাল, তাই না? ফ্রেন্ডশিপ ইস আ ট্রি একটা ফ্রেন্ডশিপ ইস আ ট্রি কিন্তু একটা মেটাফর। ইয়েস মেটাফর। কি বলছে? তার মানে এখানে একটা গেল ফ্রেন্ডশিপ ইস আ ট্রি হচ্ছে একটা মেটাফর। অলরাইট? কার সাথে তুলনা করা হয়েছে ফ্রেন্ডশিপটাকে? গাছের সাথে। কারণ দেখো গাছ হচ্ছে অনেক না গাছ হচ্ছে অনেক স্ট্রং হয়, ডিপলি রুটেড হয়। তার মানে শিকড় থাকে। সবসময় গ্রো করে, সবসময় বাড়ছে। ব্রাঞ্চিং হচ্ছে তার মানে সবসময় কি আমাদের গাছের ব্রাঞ্চেস বাড়তে থাকে না? সেটাই। অফারিং শেল্টার অ্যান্ড সাপোর্ট তার মানে তোমার ফ্রেন্ড কি শুধু তোমার সাথে খেলার জন্যই ফ্রেন্ড হয়? তাই না। তোমার ফ্রেন্ড তোমার সাথে থাকে ইস লাইক আ ট্রি। সে তোমার সাথে তোমরা একসাথে ইউ গাইস গ্রো টুগেদার অ্যান্ড তারপরে সে তোমাকে সাপোর্টটা দেয়। সে তোমাকে সেই শেল্টারটা দেয়। তাই না? ঠিক আছে না? আচ্ছা। তাহলে আমরা যদি এখন এটা একটু দেখি, এখান থেকে আমরা যদি একটা স্যাম্পল অ্যান্সার দেখি, কি বলছে? কাকে এই যে ফ্রেন্ডশিপটাকে কম্পেয়ার করছে কার সাথে? একটা স্ট্রং রুটেড ট্রি এর সাথে। ফ্রেন্ডশিপটাকে কার সাথে তুলনা করা হচ্ছে? ফ্রেন্ডশিপটাকে তুলনা করছে একটা স্ট্রং আর ডিপলি রুটেড একটা গাছের সাথে হচ্ছে কম্পেয়ার করা হচ্ছে। আর মেটাফোরটা কি? ট্রি, তাই না? কেন তুলনা করা হচ্ছে? দেখো, ফ্রেন্ডশিপ ইজ লাইক a tree.
এভার গ্রোয়িং মানে সবসময় গ্রো করছে, সবসময় বাড়ছে, and becomes a repose to each other, being strong and flourishing day by day. তার মানে প্রতিদিন গ্রো করছে, প্রতিদিন ফ্লারিশ করছে, প্রতিদিন বড় হচ্ছে একসাথে, তাই না? সেটাই বোঝানো হচ্ছে। আচ্ছা, সেকেন্ডটা দেখি কি বলছে, উইজডম, তাই না? উইজডম মানে কি? দেখি তো তোমরা উইজডম মানে বলতে পারো নাকি? তোমরা আজকে তোমাদের সাথে ইন্টারঅ্যাকশন কম হচ্ছে, তো একটু দেখি তো তোমরা বলতে পারো নাকি উইজডম মানে কি? নলেজেবল, হ্যাঁ, জ্ঞানী না, বিজ্ঞতা। হুম, আচ্ছা, wisdom is a compass guiding us on our journey. তাহলে এখানে কি এটা মেটাফোর না? wisdom এর এই পার্টটা পুরো লাইনটা এটা, তাই না? উইজডমকে কার সাথে কম্পেয়ার করা হচ্ছে? কম্পাসের সাথে। কিরকম টাইপের কম্পাস? যেটা হচ্ছে গাইড আস অন আওয়ার জার্নি। এই জার্নিটা কি? জার্নিটা হচ্ছে লাইফ, ঠিক আছে? এই জার্নিটা দিয়ে আমরা জীবনের কথা বলছি, লাইফ। হ্যাঁ, থ্রু স্টর্মি সিজ অ্যান্ড রকি টেরেইন। স্টর্মি সিজ মানে হচ্ছে আমাদের জীবনের যত খারাপ সময় থাকবে, সব খারাপ সময়টা আমাদেরকে কে গাইড করবে? উইজডম, আমাদের জ্ঞান, তাই না? আমাদের যে নলেজ সেটা গাইড করবে আমাদেরকে। ইয়েস। আচ্ছা, টুয়ার্ডস আওয়ার ট্রু নর্থ। এই ট্রু নর্থটা হচ্ছে এই কনসেপ্টটা এখন বুঝতে পারবা কিনা? ট্রু নর্থ হচ্ছে কম্পাসে তোমার ম্যাগনেটিক একটা নর্থ থাকে, আর এটা হচ্ছে আরবিট্রারি নর্থ থাকে প্রবাবলি, আর এটা হচ্ছে এই তো ট্রু নর্থ। মানে তোমার অ্যাকচুয়াল লক্ষ্য, এখানে যে মিনিংটা বোঝানো হচ্ছে যে অ্যাকচুয়াল লক্ষ্যের দিকে তোমাকে ধাবিত করে, অ্যাকচুয়াল লক্ষ্যের দিকে তোমাকে ধাবিত করছে। দেখি তো আমরা এখানকার কি বলছে, উইজডম কার সাথে কম্পেয়ার করছে? এই যে কম্পাস, বললাম না দ্যাট গাইডস আস অন আওয়ার জার্নি। কম্পাসের সাথে মেটাফোর, উইজডম লাইক আ কম্পাস গাইডস আস অল থ্রু দ্য আপস এন্ড ডাউনস অফ আওয়ার লাইফ টুয়ার্ডস দ্য ট্রুথ। আমাদের জীবনের যে অ্যাকচুয়াল ট্রুথ, আমাদের জীবনের যে আলটিমেট গোল, সেই দিকে আমাদেরকে ধাবিত করছে, তাই না? আচ্ছা, তারপরে আমরা এখানে আরো 4টা আছে, ঠিক আছে? আমরা এগুলো কি করব? আমরা এগুলো সব হোমওয়ার্ক দিয়ে দিলাম। সবগুলোর উত্তর দেয়া আছে। আমি বলবা আপু এত হোমওয়ার্ক দিছে কেন? সবগুলোর উত্তর দেয়া আছে, বাট আমি চাই তোমরা এগুলো প্র্যাকটিস করো। এগুলো জিনিসগুলো তোমাদের জন্য যদি খুব কষ্ট হয়ে যায় অবশ্যই তোমাকে জানাবা, তাই না? বাট দেখতেছি তোমাদের রেসপন্স ভালো, তো আমি চাচ্ছি তোমরা এগুলো নিজেরা প্র্যাকটিস করে করে জিনিসটা আয়ত্তে আনো। ঠিক আছে না? যেহেতু আপু 2টা পড়াই দিছি, আগে পড়াই দিলাম শেক্সপিয়ারেরটা। সো পরের এখানে 4টা আছে, খুব ছোট ছোট 4টা জাস্ট বক্স হবে। এইটা আমরা হোমওয়ার্ক করে ফেলবো, ঠিক আছে না? 4টাই আছে খুব সম্ভবত। ইয়েস, ড্রিমস আছে, ফিয়ার আছে, তারপরে আরেকটা কি জানি ছিল। আচ্ছা, ওকে, ডান। এখন এটা কি? আচ্ছা, এখন এটা একটা কবিতা, কার? সিলভিয়া প্লাথের লেখা মেটাফোর্স। কবিতাটার নামই হচ্ছে মেটাফোর্স। Read it and identify the metaphors used in the poem. Use the following table to complete the activity. আচ্ছা, কি বলছে? যে I am a riddle in 9 syllables. And in an elephant, a ponderous house, a melon strolling on 2 tendrils, O red fruit, ivory, fine timbers. This lows big with yeasty, আচ্ছা, alright, yeasty এত কিছু লাগবে না। আমরা দেখি যে এই যে প্রত্যেকটা লাইনের সাথে কার সাথে কম্পেয়ার করা হচ্ছে, কাকে কম্পেয়ার করা হচ্ছে এবং কেন আমরা কম্পেয়ার করতেছি। আমরা একটা আরেকটা এক্সাম্পল, যেহেতু এই কবিতাটা একটু ডিফিকাল্ট, দ্যাটস ওয়াই আমি কবিতাটা এটা করে দিচ্ছি, ঠিক আছে? এই মেটাফরিক এই কবিতাটা আমি করে দিচ্ছি। দেখো, I am a riddle in 9 syllables, এই জিনিসটা কাকে কম্পেয়ার করা হচ্ছে জানো? কাকে কম্পেয়ার করা হচ্ছে? এই 9 মান্থস এর যে প্রেগন্যান্সি থাকে সেটার কথা বলা হচ্ছে, ঠিক আছে? আর riddle in 9 syllables to imply the feelings, আচ্ছা, এই জিনিসটা তোমাদের হোমওয়ার্ক করতে পারবা। It should be enough. আচ্ছা, আমরা একটু এমসিকিউ সলভ করি, ঠিক আছে?
দেখি তো আমরা এটা বলতে পারি নাকি আয়েশা ইজ আ রোজ। আমি এখানে কিন্তু এটা মিনিং বলছিলাম। আয়েশা ইজ আ রোজ। কোনটা হবে অ্যান্সার? এ। ইয়েস, ভেরি গুড। অ্যান্সার হবে এ। কারণ এখানে তার যে বিউটি, তার যে নম্রতা বা তার যে টেন্ডারনেস সেই দিকটা রিভিল করার জন্য আমরা এই মেটাফোরটা ইউজ করেছি। আচ্ছা, ভেরি গুড। এরপরটা দেখো তো, which of the following metaphors is used to describe the kindness of someone? কোনটা হবে? হুম? এটাও এ। এটাও এ। ইয়েস, ভেরি গুড। এটাও এ। ভেরি গুড। হার্ট অফ স্টোন কি বলছিলাম? যার ইমোশনস নাই, তাই না? যার ইমোশনস নাই সে তারটা বলছিলাম হার্ট অফ স্টোন। এরপরটি কি হবে? হিজ ওয়ার্ডস কাট ডিপার দ্যান আ নাইফ। বি। ইয়েস, ভেরি গুড। দেখছো, তোমরা তো দেখি সবই পারো। বি হবে অ্যান্সার, তাই না? ইলাস্ট্রেট মানে কাউকে তো মানে খুব ছুরি যেমন অনেক হার্শ হয়, মানে ছুরি দিয়ে কোনো একটা জিনিস কেটে গেলে তো রক্ত টক্ত পড়ে যায়, তাই না? ওইটাই। যে তুমি একটা মানুষের সাথে কথা বলতেছো, তুমি যদি খুবই ইনসাল্টিং ভাষায় কথা বলো, খুবই রাফ ভাষা ইউজ করো, তাহলে ওইটাকে আমরা বলি হিজ ওয়ার্ডস। কারণ তুমি মুখে কথা বলতেছো, তাই না? হিজ ওয়ার্ডস কাট ডিপার দেন আ নাইফ। তার মানে কারোর যে রুক্ষ বিহেভিয়ার, সেই দিকটা আমরা বলতেছি। আচ্ছা, এরপরটা দেখো তো, রুথলেসনেস মানে কি আমরা জানি? সবাই বি বলতেছে কেন? 4D হবে। ইয়েস, মার্সিলেস মানে হচ্ছে কারোর প্রতি কি মার্সি না দেখানো, তাই না? দয়া প্রদর্শন না করা, এটাও ঠিক আছে। ব্রুটাল, এটাও ঠিক আছে। হার্টলেস মানে ওই যে কারোর প্রতি মানে দয়াশীল না হওয়া, সেইটাই। তার মানে তিনটাই হবে। রুথলেসনেস মানেই, তাহলে তোমরা একটা সিনোনিম শিখে ফেলো না আজকে। রুথলেসনেস এর সিনোনিম বা সমার্থক শব্দ বা প্রতিশব্দ যেটাকে বলে, সেগুলো কি কি? মার্সিলেস, ব্রুটাল, হার্টলেস, তাই না? তাহলে কি হবে? অ্যান্সার হবে ডি। আলটিমেটলি অ্যান্সার হবে ডি। তারপরে কি বলছে? হোয়াট ইজ মেন্ট বাই দ্য মেটাফোর আ বিহাইভ অফ অ্যাক্টিভিটি? এটা কোনটা হবে বলো তো? এখানে দা হবে। হ্যাঁ, এখানে একটা দা হবে। দেখো তো এটা কি হবে? সি। ইয়েস, ভেরি গুড। সি হবে। কারণ এখানে আমি কি বললাম? জু যখন বলেছিলাম যে ক্লাসরুম ইজ লাইক আ জু, তো তখন আমি কি বলছি যে আসলেই তোমার কি বলে, চিড়িয়াখানা থেকে বানর, সাপ, বাঘ চলে চলে আসছে সেটা না, মানে কেওটিক বুঝাচ্ছিল বা নয়েজি বুঝাচ্ছিল। তাহলে এখানেও বিহাইভ বলতে খুব অ্যাক্টিভ, ওইটার রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, তাই না? খুব অ্যাক্টিভ বা রুম হচ্ছে লাইভলি, তাই না? আচ্ছা, এরপরে কি বলছে? দেখছো এখানে অ্যান্সার ভুল দিছে। ঠিক আছে, আপু কারেকশন করে দিছি স্লাইডে, তো কোনো সমস্যা হবে না। ওকে, which of the following metaphors is used to state that laughter has healing powers? কোনটা হবে দেখি তো অ্যান্সার? সি। লাফটারের মেডিসিনাল বেনিফিট মানে আমরা বুঝি? মেডিসিনাল বেনিফিট, তুমি কি কাউকে হাসতে বললে তার সব রোগ চলে যায়? কাউকে যদি হাসতে বলো, তার কি আ উম পায়ে ব্যথা পাইছে, সে কি সেটা ঠিক হয়ে যাবে? না, মেডিসিনাল বেনিফিট নাই। বাট ইট ইস দ্য, এইটা হচ্ছে মেইন মেটাফর, বুঝছো? লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন, এটা একটা মেটাফর যে আমরা বুঝাচ্ছি ইট হ্যাজ দ্য হিলিং পাওয়ারস। মানে
হাসলে মানুষের মন হালকা থাকে, তাই না? মানুষের মন হালকা থাকে, সেই কথাই বোঝানো হচ্ছে। তাহলে লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন হবে অ্যান্সার। তারপর দেখো তো অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ, এটা কি হবে অ্যান্সার? And all the men and women are merely players. They have their exits and their entrances. এখানে কোনটা হবে? মেটাফোরের এগুলো কি অ্যান্সার কোনটা হবে? দেখি তো ডি নাম্বার অ্যান্সার কোনটা হবে? 7 নাম্বার অ্যান্সার। বি লাগতেছে না আপু? দেখে মনে হচ্ছে বি না, এটা হবে অ্যান্সার ডি। The world is a vast stage. এই যে লাইফস স্টেজ বলছে না, সরি রেড কালার হয়ে গেছে, মাই ব্যাড। লাইফস স্টেজ বলছে না, তার মানে কি আমাদের জীবন একটা ভাস্ট স্টেজের মতো, একটা মঞ্চের মতো, যেখানে অল দ্য হিউম্যান বিংস অ্যাজ দে পারফর্ম দেয়ার ওন পার্টস অফ দ্য অন দ্য স্টেজ, তাই না? সেই কথা বোঝানো হচ্ছে। তার মানে আমাদের জীবনটা বা আমাদের পৃথিবীতে যত আমরা যে আছি সব মানুষ, এই পুরো পৃথিবী আমাদের জীবনটা একটা স্টেজের মতো, একটা মঞ্চের মতো। আর এখানে বলছে না পরে কি বলছে, আর সবাই মিয়ারলি প্লেয়ার্স, তার মানে আমরা সবাই নিজেদের নিজেদের রোল পারফর্ম করতেছি, আমরা সবাই সবার ক্যারেক্টার প্লে করতেছি। দে হ্যাভ দেয়ার এক্সিটস অ্যান্ড দেয়ার এন্ট্রান্সেস। তুমি যখন একটা ড্রামা দেখো, থিয়েটারে একটা ড্রামা হচ্ছে বা ক্যারেক্টার আসতেছে, একটা ক্যারেক্টার আসলো আবার ক্যারেক্টারটা চলে গেল, এই যে এক্সিট হচ্ছে, এন্ট্রি হচ্ছে, তার মানে এখানে এই মানুষের কথাই বলা হচ্ছে, মানুষের জন্ম মৃত্যু, মানুষ তার জীবনের এই একটা নিজের জীবনটা লিভ করে চলে যাচ্ছে সেই দিকটা। তারপর দেখো এ নাম্বার মিললো। তারপর দেখো লাইক দ্য পারফরমেন্স অফ আ প্লে, অল হিউম্যানস আর বর্ন এন্ড পারফর্ম দেয়ার ডিউটিস এন্ড ফাইনালি ডাই। বর্ন এন্ড ডাই, তার মানে এক্সিট আর এন্ট্রির কথা বলা হচ্ছে। পরে কি বলছে? পারফর্ম দেয়ার ডিউটিস, এই যে মেয়ারলি প্লেয়ার্স, তারা তাদের ডিউটি গুলো পালন করতেছে। তারপরে কি বলছে? এভরিওয়ান হ্যাজ হিজ অর হার ওন রোল টু বি পারফর্ম, বলছে মেয়ারলি প্লেয়ার্স। তিনটাই হবে, তাহলে অ্যান্সার কি হবে? ডি হবে, তাই না? অ্যান্সার হবে ডি। আচ্ছা, এরপরে কি বলছে? ইউ আর দ্য লাইট অফ মাই লাভ, এটা কি হবে দেখি তো, দেখি পারো কিনা এটা অ্যান্সার করতে। বি, ইয়েস ভেরি গুড, বি হবে। কারণ লাইট অফ মাই লাভ মানে হচ্ছে লাইট অফ মাই লাইফ হবে। লাইট অফ মাই লাভ কেন দিছে? ওকে ওকে, তাহলে ইম্পর্টেন্স অফ সামওয়ান, তোমার জীবনে কারো ইম্পর্টেন্সটা তুমি বুঝাবা যে ইউ আর দ্য লাইট অফ মাই লাইফ। কারণ আলো ছাড়া আমরা দেখতে পারি না, তাই না? লাইট ছাড়া আমরা দেখতে পারি না, সেই ইম্পর্টেন্সটাই বোঝানো হচ্ছে। আচ্ছা, এখন আমরা একটা কোরিয়ান ফোক টেল আছে সেটা পড়বো। আমি একটু একটা জিনিস দেখি। আচ্ছা, long ago, in the times of great kings in Korea, two brothers lived with their elderly father on the mountain side. Mountain side মানে কি জানি? পাহাড়ের সাথে, তাই না? মাউন্টেন সাইড, পাহাড়ের ওদিকে। নিয়ার দ্য ব্যাংকস মানে কি? তীর, তাই না? তীর বা কিনারা। তীর বা কিনারা of a flowing river. From a very young age, the two boys were as different as day and night. As different as day and night, এখানে একটা মেটাফোর ইউজ করা হলো না? কারণ কি কি বুঝাচ্ছি? যে একজন দিন একজন রাত, তার মানে কি পুরো অপোজিট, তাই না? দিন রাতের তফাৎ মানে কি পুরা অপোজিট বুঝাচ্ছে। তার মানে এই সেন্টেন্সটা দিয়ে আমরা কি বুঝাচ্ছি? এই সেন্টেন্সটা দিয়ে বুঝাচ্ছি অপোজিট কম্প্যারিজন বা অপোজিট মেটাফোর ইউজ করা হচ্ছে। ঠিক আছে না? বুঝতে পারছি? আচ্ছা, তারপর কি বলছেন? নবু,
The elder liked to pull the wings of butterflies and trample the vegetables in neighbor's garden. Trample মানে কি জানো? যে দলাদলি করে দেওয়া মানে নষ্ট করে দেওয়া। বুঝছো? পা দিয়ে পিষে, পিষে নষ্ট করে দেওয়া সেটা বুঝাচ্ছে। যে আমার পাশের বাসার যে নবু কি করতো তার পাশের বাসার পাশের বাসার যে বাগান ছিল সেখানকার যে সবজি উঠতো সেগুলোকে পা দিয়ে দলায় নষ্ট করে দিত। সেটা হচ্ছে ট্রাম্পল। হি ওয়াজ ভেরি ক্রুয়েল অ্যান্ড সেলফিশ। ক্রুয়েল মানে সে অনেক খারাপ ছিল। ঠিক আছে? অ্যান্ড সেলফিশ ছিল, স্বার্থপর ছিল। সেলফিশ মানে কি? স্বার্থপর, তাই না? হুম। হি ওয়াজ ইনকনসিডারেট অফ আদার্স মানে কাউকে সে গুনতে চাইতো না। সবার সাথে খুব খারাপ বিহেভ করতো। হ্যাঁ? ইনকনসিডারেট ছিল। কাউকে কনসিডার করতো না। অন দ্য আদার হ্যান্ড হাংবু ওয়াজ আ জেন্টল সোল। তার মানে ২ টা ভাইয়ের নাম কি? একজনের নাম হচ্ছে নবু, আরেকজনের নাম হচ্ছে হাংবু। তারপরে কি বলছে? হি ডিডন্ট ইভেন ওয়ান্ট টু হার্ট আ ফ্লাই। তার মানে একদিকে একটা ভাই সবার সাথে খুব খারাপ বিহেভ করতো। তারপরে নেইবারের গার্ডেন এগুলো সব নষ্ট করে দিত। বাটারফ্লাই এর পাতা মানে উইংস পাখা ছিঁড়ে ফেলতো। আর এদিকে আরেকটা ভাই যে হচ্ছে কখনোই কাউকে didn't even want to hurt a একটা মাছিও মারতে যেত না বা একটা মশাও মারতে যেত না। Hangbo respected his father and the older brothers. Sometimes people would blame him for something that his brother did. And তারপরে সে বলতো যে, "না, আমার ভাই করছে ফাইন, বাট আমি আমি এটার দায়িত্ব নিয়ে নিচ্ছি। সমস্যা নাই। কারণ এটা আমি যত বাড়াবো তত আমার কি আমার বাবার আর আমার ভাইয়ের ডিসঅনার হবে। তাদের অসম্মান হবে।" ডিসঅনার মানে কি? অসম্মান, তাই না? হুম। Year after year, the harvest festivals came and went. Spring rains fell, and in the summer shone down the house by the river. The two boys grew up, and when they became young men, they married. বিয়ে হয়ে গেল তাদের। তাদের নিজেদের বাচ্চা হলো, তারা একসাথে থাকা শুরু করলো। But they started living under the same roof. তার মানে তারা বাবা মায়ের সাথেই তারা একই বাসায় তারা থাকতো। ঠিক আছে? তারা বাবা-মা আ থাকতো, ২ ভাই থাকতো। তাদের তাদের নিজেদের যে ফ্যামিলি ছিল তারাও একসাথেই থাকতো। তারপরে at worked hard at the chores তার মানে বাড়ির যে বিভিন্ন কাজকর্ম থাকে, কাজকর্মের কথা বলছে। ডেইলি যে বিভিন্ন কাজকর্ম থাকে সেগুলো সবকিছু তারা নিজেরা করত। ঘরের household chores, হ্যাঁ? Nobu sat twiddling his thumbs and scowling. আচ্ছা। এরপরে কি বলছে? He was waiting impatiently till the day তারপরে যেটা হয় যে এরপরে হচ্ছে ওর যে বড় ভাইটা নবু সে চায় যে তার ছোট ভাইটা চলে যাক। আর ওর বাসাটা ও নিজে নিয়ে নিবে। ওর বাবার যে বাসাটা সেটা ও নিজে নিয়ে নিবে। আর ওর ছোট ভাইকে বলল চলে যাইতে। যে দেখো Nobu's wife stayed indoors all way fanning herself as the children played. Everything in it would belong to him. ফ্যানিং হারসেলফ মানে হচ্ছে নিজেকে পাখা করতেছিল। ঠিক আছে? নিজেকে বাতাস করতেছিল। এই যে এমন করে আমরা বাতাস করি না বা কোন কাগজ দিয়ে বাতাস করতেছি সেটাই হচ্ছে আম ফ্যানিং হারসেলফ, তাই না? আচ্ছা। এরপরে কি বলছে? "One year at the beginning of the fall harvest, their aged father died." তার মানে তার যে বয়স্ক aged father এখানে বলতে বয়স্ক পিতা। তার মানে তার বাবার যখন অনেক বয়স হয়ে যায় তারপর সে মারা যায় সে কথাই বলা হচ্ছে। যে আফটার দ্য ফিউনারাল মানে অন্ত্যেষ্টিক্রিয়া, তাই না? ফিউনারাল মানে কি? অন্ত্যেষ্টিক্রিয়া না? অ্যান্ড ডেজ অফ মোর্নিং মানে হচ্ছে শোক, শোক পালন করা। শোক মানে তার বাবা মারা গেল অনেকদিন তারপরে কি? অন্ত্যেষ্টিক্রিয়া হলো, ফিউনারাল হলো। তারপরে শোক পালন-টালন হয়ে গেল। তারপরে ও বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে কোর্টইয়ার্ড মানে হচ্ছে তার বাসার সামনে যেখানে থাকে সেটা কোর্টইয়ার্ড বলে। সেখানে ডেকে বলল যে, "হ্যাঁ, তুমি তো ছিলাই এতদিন। ভালো হইছে আমাদের বাবা এই পুরো বাসাটা আমার নাম করে দিয়ে গেছে। এখন তুমি হচ্ছে তোমার ফ্যামিলিকে নিয়ে এখান থেকে বের হয়ে যাও।" সেটা বলল। তাই না? এটা বলল। তারপরে কি বলছে? আরো বলছে যে, "আমি হচ্ছে বড় ছেলে। সো আমাকে বাবা রেখে গেছে সবকিছু আমার নামে। আর তুমি আমার এই যে ইউ আর ইটিং আপ অল মাই ফুড অ্যান্ড স্টাফ এগুলো আর হচ্ছে ক্রাউডিং মানে হচ্ছে কি? ক্রাউডিং মানে কি? অনেক ভিড় করে ফেলতেছে, তাই না? অনেক ভিড় করে ফেলতেছে। বাসায় এতজন ২ টা ফ্যামিলি থাকা একটা বাসায় এটা অনেক ভিড় করে ফেলতেছে। সেই কথাটাই বলতেছে সে। ঠিক আছে? এরপরে কি হলো? বি অফ উইথ মি। বি অফ উইথ মি মানে তুমি এই বাসা থেকে চলে যাও। তুমি এই বাসা থেকে চলে যাও। বি অফ উইথ মি। ঠিক আছে? এরপরে কি বলছে? হি সেড স্পাইটফুলি মানে সে খুব রাগের মধ্যে বলল
যে খুব ক্রিটিসাইজ করে খুব নেগেটিভলি জিনিসটা বলল যে তুমি আর ফেরত আসার কোনো চিন্তাও করবে না। যে ডোন্ট বদার টু কাম ব্যাক। তুমি আর ফেরত আসার চিন্তা করবা না। তারপরে সে বলল যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। আপনি আমার বড় ভাই। আমি আপনাকে সম্মান করি। সো আপনি থাকেন। আমি চলে যাই। তারপর ছোট ভাইটা কি করল? তার ৩ টা বাচ্চাকে নিয়ে সেট অফ মানে চলে যাওয়া। চলে যাওয়া। ঠিক আছে? সেট অফ ডাউন দ্য মাউন্টেন সাইড উইথ নাথিং বাট ফিউ বিলঙ্গিংস মানে তাদের কাছে যা, যা ছিল সবকিছু নিয়ে যেতে পারে নাই। হয়তো ২ একটা জামা কাপড় যা ছিল ওগুলো কিছু নিয়ে গেছে। হ্যাঁ, এটা ছাড়া আর কিছুই তাদের কাছে ছিল না নিয়ে যাওয়ার মতো। They walked for miles up and down the steep hillsides মানে স্টিপ মানে খুব উঁচু, বুঝছো? খুব উঁচু স্টিপ hillsides, হ্যাঁ? and rocky paths মানে হচ্ছে খুবই মানে খুব আঁকাবাঁকা খুবই মানে হাঁটা খুব কষ্ট। বুঝছো? বন্ধুর রাস্তা যেটাকে বলে বন্ধুর রাস্তা। তারপরে the wind blew in their faces and dry leaves crackled under their weary feet. তার মানে তাদের পা অনেক এখন এতক্ষণ হাঁটছে তাদের পা ব্যথা হয়ে গেছে। এই যে এত টায়ার্ড হয়ে গেছে তাদের পা, তাই না? ওটার কথাই বলা হচ্ছে। Towards the evening they came upon a small shack in a forest clearing on the other side of the mountain. এখানে বলল যে আচ্ছা আমরা এখানে একটু ওয়েট করি। Perhaps the people, perhaps টা কি জানি? আমরা perhaps মানে হচ্ছে আমরা যদি মেবি বলি, মেবি আর পারহ্যাপস হচ্ছে সেম মিনিং প্রকাশ করে। ঠিক আছে? মেবি আর পারহ্যাপস হচ্ছে সেম মিনিং প্রকাশ করে। ঠিক আছে? আচ্ছা, who live here will return and give us shelter. তার মানে তারা যখন যাচ্ছিল, বাসা থেকে ছেড়ে চলে আসলো ওই টাইমটাতে তারা একটা ছোট ঘরের মতো পায়। সেখানে বলে যে আচ্ছা আমরা এখানে একটু ওয়েট করি তাহলে এখানকার যে থাকে সে এসে হয়তো আমাদেরকে হয়তো কিছু দিনের জন্য একটু শেল্টার দিবে, আমাদেরকে থাকতে জায়গা দিবে। The moon rose, casting its silver light on the trees and branches below through all the cold nights and chilly dawn. Dawn মানে কি? ভোর, তাই না? ভোরবেলা। ভোরবেলা, তাই না? Dawn মানে ভোরবেলা। They waited for the owners to return but no one came. The house was empty and so they settled there, aching out and living as best they could from whatever Hangbu could grow in a dry, dusty soil of their garden. Aching out মানে কি? আমরা এক্সাক্ট ওয়ার্ড মিনিংটা পাবো পরে, বাট আমি তাও বলে দিই। এক আউট মানে হচ্ছে সামান্য জিনিস দিয়ে বেঁচে থাকার ব্যবস্থা করা। একাউন্ট মানে হচ্ছে তোমার কাছে খুবই কম জিনিস, খুবই সামান্য জিনিস আছে, সেটা দিয়ে তুমি তোমার নিজের জীবনটাকে গুছায় নিবা, বেঁচে থাকার ব্যবস্থা করা। ঠিক আছে? আমরা প্রত্যেকটা ওয়ার্ডের যেগুলো ওয়ার্ড আপু হয়তো লিখতেছি না এখানে, এই যেগুলো মার্ক করা আছে না, এগুলো সবকিছুর আমি ওয়ার্ড মিনিং গুলো পরে আলাদা করে দেওয়া আছে, ওখানে যে আমরা আবার ওগুলো ডিসকাস করব। ঠিক আছে? আচ্ছা, as best they could from whatever Hangbu could grow in the dry, dusty soil of their garden. One day, as he walked through the forest, Hangbu heard a chirping sound at his feet. হ্যাঁ, looking down, একটা chirping sound মানে কি? একটা পাখি যখন ডাকে, পাখি যেভাবে ডাকে, পাখির ডাকার আওয়াজটাকে আমরা চার্পস বলি না? চার্পিং। আচ্ছা, তো চার্পিং সাউন্ড, তারপরে কি একটা সোয়ালো, এটা একটা পাখি, জানি না, এটা মনে হয় শালিক পাখি মনে হয়। সোয়ালো না, শালিক তো স্প্যারো। আচ্ছা, স্প্যারো হচ্ছে একটা পাখি। আমি এক্সাক্টলি কোন বাংলা পাখি বাংলা নামটা আমি ভুলে গেছি। এটা হচ্ছে পাখির একটা টাইপ। ঠিক আছে? পাখি, বাট আমি এক্সাক্ট বাংলা নামটা কি ওটার খেয়াল নাই আমার এখন। স্প্যারো বলি আমরা। Lying on the ground, one of its wings were broken and he took the tiny bird home. He wrapped the wing carefully. তারপরে কি করলো? অনেকদিন ধরে সেটা কেয়ার করলো, করে তারপর এটা হিল হয়ে গেল। তার মানে সুস্থ হয়ে গেল, তাই না? সুস্থ হওয়া। সুস্থ হওয়া। তারপরে চলে গেল। ঠিক আছে? এরপরে অটম পাস্ট, অটম শেষ হয়ে গেল। শরৎকাল শেষ। They barely made it to the spring. তার মানে এখনো বসন্তকাল আসে নাই। অটম শেষ হলো মাত্র। তারপরে কি? হাংবু was raking the garden. তার মানে সে পায়চারি দিচ্ছিল, এভাবে মানে গার্ডেনে হেঁটে যাচ্ছিল। তখন he heard a এই যে রেকিং এর না, পায়চারি না। এক্সাক্টলি রেকিং মানে হচ্ছে আম এই যে জমি আগাছা, ওই যে মই দেওয়া। আচ্ছা, তোমার যখন জমিতে বিভিন্ন ধরো আগাছা থাকে না, সেগুলোকে সরিয়ে দেওয়ার জন্য যে
মই দেওয়া হয় সেটাকেই বলা হচ্ছে রেকিং, ঠিক আছে? He heard a familiar chirping sound and was flying overhead. তার মানে যে পাখিটাকে সে বাঁচালো সেই পাখিটাই আবার কি হলো? আবার দেখা গেল যে তার মাথার উপর দিয়ে ওই পাখিটাই আবার যাচ্ছে। সিমিলার, ফ্যামিলিয়ার, তাই না? এটা বলছে না ফ্যামিলিয়ার সাউন্ড মানে কি? তার মানে ওই একই পাখিটার কথা বলা হচ্ছে। তারপরে down it swooped and dropped 3 small white seeds in his hand. তারপরে এই যে swoop মানে হচ্ছে ওই যে উপর থেকে এসে ওর হাতে কিছু সিডস মানে বীজ দিয়ে তারপরে পাখিটা চলে গেল। দিয়ে কি হলো? তারপর সিডস গুলো এই বীজগুলো দিয়ে গাছ হওয়া শুরু হলো। তারপর স্প্রাউট মানে গাছ হওয়া শুরু হলো। তারপর appeared the vines when the gods were ripen এগুলো। আচ্ছা, এগুলো সব গেল যে কি yards and yards of shimmering silk and handfuls of gold coins came out on the first guard. আচ্ছা, 7 carpenters came out the third. The carpenters instantly মানে instantly অবিলম্বে, তাই না? set to work hammering and sawing they built a beautiful house. তার মানে কি এই যে তিনটা ডিফারেন্ট টাইপের সিড দিয়ে গেল, যে বীজ দিয়ে গেল, তিনটাতে তিনটা টাইপের কি কি হলো? একটা দিয়ে শিমারিং সিল্ক আসলো, আরেকটা দিয়ে গোল্ড কয়েনস আসলো, আরেকটা দিয়ে কি? ও আচ্ছা, ও না, শিমারিং সিল্ক আর গোল্ড কয়েন একটা দিয়ে আসছে। চাল বা রাইস আসছে সেকেন্ডটা দিয়ে, আর 7টা কার্পেন্টার আসছে থার্ড সিটটা দিয়ে, তাই না? ওইটা। তারপরে এইভাবে একটা নতুন বাসা বানাই দিল। এইভাবে হচ্ছে তাদের সংসার শুরু হলো। একটা সুন্দর একটা জীবন কাটাচ্ছে। One day an impoverished couple with their 2 children came to Hangbu's door. আচ্ছা, impoverished মানে হচ্ছে impoverished মানে হচ্ছে মানে খুবই deprived, ঠিক আছে? impoverished মানে খাবার পায়নি বা ওরকম স্ট্রাগল করছে সেরকম। couple with their 2 children came to Hangbu's. তারপরে thanks for the food, খাবার দিল, খেলো, তারপর চলে যেতে যাচ্ছে। তখন বলল যে তখন হাংবু বলল যে আপনি কোথায় যাচ্ছেন আমাকে জানাতে পারবেন? বলে যে আমার বাসায় এরকম একটা নদীর ধারে ছিল, বাট অনেক বড় একটা বন্যার জন্য আমার বাসাটা সব চলে যায়, ভেসে চলে যায়। তখন ওই হাংবু বলে যে আমি আপনার লসের জন্য অনেক দুঃখিত। এটা সরি ফর ইওর লস। তারপরে কি বলছে? তারপরে আবার সে বলছে কে? এটা কিন্তু এই যে কনটেক্সটটা কি নব্য তার বড় ভাই আর কি এখানে impoverished কাপলটা যে যার বাসা কিসে বন্যাতে ভেসে চলে গেছে। তাহলে পরে সে বলতেছে যে না আমার মনে হয় জিনিসটা আমি ডিজার্ভ করি। কারণ আমার যে ছোট ভাই ছিল তাকে আমি আমার বাসা থেকে বের করে দিছিলাম। I feel ashamed যে আমি আমার ছোট ভাইকে বাসা থেকে বের করে দিছি। আমার লজ্জিত লাগে। লজ্জিত লাগে, তাই না? ashamed মানে হচ্ছে লজ্জিত লাগে। I behave so terribly. আমি এত খারাপভাবে আমার ভাইয়ের সাথে বিহেভ করেছি। তারপরে তারপরে সে হচ্ছে বলে যে, "আচ্ছা আপনার ভাইয়ের নাম কি হাংবু?" তারপর সে বলে, "হ্যাঁ, আমার ভাইয়ের হাংবু। আপনি কেমনে জানলেন?" তারপর সে বলে, "আপনি আমাকে চিনতে পারতেছেন না? আমি তো আপনার ভাই।" এই যে ও বলছে, "তুমি আমার ভাই। আমি তোমাকে এই attire বলতে পোশাক। আমি তোমাকে এই পোশাকে চিনতেই পারি নাই।" সেটাই বলছে। কারণ কি তারা খুবই আ নর আ মিডল ফ্যামিলির একটা ছিল, মিডল ক্লাস ফ্যামিলির ছিল। তো পরে যখন তাদের এই যে এখন তো খুব একটা ভালো তার গোল্ড কয়েনস আসতেছে, শিমারিং সিল্ক, তো সবকিছু মিলে সে মোটামুটি খুব সলভেন্ট এখন। তো এই সময় যে তার পোশাক-আশাক সবকিছু দেখে সে চিনতেই পারল না তার ভাইকে, তাই না? "Will you not embrace me?" তার মানে কি ভাইকে জড়িয়ে ধরা, তাই না? এখানেই যে মিনিংটা বুঝাচ্ছে জড়িয়ে ধরা। জড়িয়ে ধরা। ঠিক আছে? "Forgive me brother for what I have done. There is nothing to forgive." তারপর বলতেছে যে তুমি আমাকে চিনতে পারলা না? তারপরে বলে যে আ ভাই আমি তো তোমাকে এই attire এ বা এই পোশাকে আমি চিনতে পারি নাই। কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে এতটা অবিচার করছি। তারপরে কি বলছে? তারা হচ্ছে একজন আরেকজনকে জড়ায় ধরে teary eyes, তার মানে চোখে তাদের পানি ছিল, তাই না? তারা খুব কাঁদো, কাঁদো চোখে ছিল। teary eyes মানে কাঁদো, কাঁদো চোখ। and they lived the rest of the days as one big happy family. সবাই মিলে একসাথে বসবাস করা শুরু করলো। আচ্ছা, এখন
আচ্ছা, দেখি তো আমরা এটার অ্যান্সার বলতে পারি নাকি এ এর সাথে কোনটা যাবে? দেখি এটা পারি নাকি করতে? এর অ্যান্সার কি হবে? এ 2 ইয়েস ভেরি গুড। এ হচ্ছে 2 কারণ এটার মেটাফরটা কি? এখানে আমরা ২ টা ভাইয়ের যে ডিফারেন্স একজন হচ্ছে রাত দিনের যে তফাৎ সেই জিনিসটা বুঝাচ্ছে, তাই না? গ্রিড আর জেনারসিটি। একজন হচ্ছে খুবই এটা কে? এটা ছোট ভাইটা। এটা হচ্ছে বড় ভাইটা। বড় ভাইয়ের টাকা অর্থের লোভ ছিল। এজন্য বলছে যে ছোট ভাইটাকে বের হয়ে যেতে বলছে। আর সেখানে বড় ভাই ছোট ভাইটা বলছে, "আচ্ছা ফাইন ঠিক আছে। আমি বের হয়ে যাব।" তাই না? B হচ্ছে 1. Nobu represents greed, selfishness and disregard for others while Hangbu embodies yes very good. এটা হচ্ছে 1. সি নাম্বার কি হবে? দেখি তো সি নাম্বার কে বলতে পারো? সি নাম্বার কি হবে? The story illustrates how the actions of these two আচ্ছা এখানে হয়তো অ্যানসার নাই দেখি তো। আমরা দেখি আর কি আছে? ৭ টা আছে। আচ্ছা এখানে তো অ্যানসার লেখাই আছে। সি হবে 4 ইয়েস ভেরি গুড। এখানে আমরা দেখি সি হচ্ছে 4 এ হবে। ঠিক আছে? কি বলছে? The story illustrates how the actions and attitudes of these two characters মানে দুইজন ক্যারেক্টার একটা হাংবু একটা নবু এই দুজনের ক্যারেক্টার লিড টু আ ভেরি ডিফারেন্ট আউটকামস কারণ এক একটা মানুষের যেভাবে তারা তাদের লাইফে যেভাবে যেরকম অ্যাটিটিউড থাকবে সেরকমই তারা ফল পাবে তাই না ডি হচ্ছে 7 ডি হচ্ছে 5 আচ্ছা ডি হচ্ছে 5 ডি হচ্ছে 7 Nobu's selfishness leads him to drive his brother and family out of their home while Hangbu's generosity leads him to help yes very good D হবে 5 D হবে 5 দেখি তো ই নাম্বার কি হবে in the end it is Hangbu's kind and giving nature that is rewarded দেখি তো আগেরটাতে আছে নাকি 3 থেকে অ্যানসার আছে 3 নাম্বার yes very good তোমাদের এটা বইয়ে আছে তাই না হ্যাঁ এটা তো বইয়ের এক্সারসাইজ ইয়েস তাহলে এটা কি হবে এটা হবে 3 তাই না এটা হবে 3 এই যে এটা হবে 3 কারণ বলছে যে হাংবুস কাইন্ড এন্ড গিভিং নেচার ওয়াজ রিওয়ার্ডেড বাই হোয়াট কারণ ও হচ্ছে ম্যাজিক্যাল এসব পেয়ে যায় গ্রেট ওয়েলথ অনেক ধন সম্পদ পেয়ে যায় অনেক জীবনের অনেক হ্যাপিনেস চলে আসে সবকিছু মিলায় হি ওয়াজ রিওয়ার্ডেড ফর হিজ হোয়াট ফর হিজ জেনারসিটি আচ্ছা 6 নাম্বার এফ নাম্বার কি হবে কন্ট্রারিলি এটা কি হবে F6 and receives hardship দেখো তো আর কোনো কিছু আছে নাকি এটা ভুলে যাও এটা নাই এটা নাই এটা নাই দেখি আগেরটা পারো কিনা এফ নাম্বার কন্ট্রারিলি এটা কি হবে F7 হবে তাই না F হবে 7 দেখছো আমি তো এখানে আচ্ছা তাহলে আরেকটা বাকি থাকে কি 7 এটা কি বলছে the story suggests that kindness and generosity can bring great rewards both material and emotional তার মানে কাইন্ডনেস এন্ড জেনারসিটি এটা কার ছিল এটা ছিল হচ্ছে ছোট ভাইটার তাই না হাংবু ওর ছিল আর এখানে কি বলছে রিওয়ার্ডস দেয় গ্রেট রিওয়ার্ডস ম্যাটেরিয়াল আর ইমোশনাল কেন বলছে কারণ ও হ্যাপি ছিল তাই না ওর যে হ্যাপিনেস সেই হ্যাপিনেসটা হচ্ছে কি ওর ইমোশনাল রিওয়ার্ড তাই না আর ম্যাটেরিয়াল রিওয়ার্ড কোনটা এই যে এত ধন সম্পদ পাইছে ওয়েলথ পাইছে সেটাই হচ্ছে ওর ম্যাটেরিয়াল রিওয়ার্ড তাই না বুঝতে পারছি আচ্ছা এরপরে আমরা ভোক্যাব দেখি কি কি আছে এই যে আমরা পড়লাম যে সিজ বলছিলাম একেবারে শুরুতে ছিল সিজ সিজ মানে হচ্ছে থামা বা সমাপ্তি তাই না সিজ মানে হচ্ছে থামা বা সমাপ্তি তারপর দেখো কমপ্লেক্সন কমপ্লেক্সন বলতে কি বোঝাচ্ছে বর্ণ বা রূপ কমপ্লেক্সন বলতে বর্ণ বা রূপ ডিসপেয়ার মানে কি হতাশা ডিসপেয়ার মানে হচ্ছে হতাশা আর এটা কি এটা একটা নাউন ডিভাইন মানে হচ্ছে ঐশ্বরিক বা স্বর্গীয় ডিভাইনের একটা সিনোনিম কি জানো হেভেনলি বা গডলি ঠিক আছে আচ্ছা এরপরে দেখি এক আউট কি বললাম ইট ইজ আ ফ্রেজ সামান্য জিনিস দিয়ে বেঁচে থাকার ব্যবস্থা করা এটা একটা সামান্য জিনিস দিয়ে বেঁচে থাকার ব্যবস্থা করা এটা কি একটা এটা একটা ফ্রেজ এক আউট ঠিক আছে এক আউট
ইটারনাল মানে কি? অনাদিকাল, এই যে চিরস্থায়ী, এই যে আমি অনন্তকাল বললাম না, সেম ইটারনাল, তাই না? চিরস্থায়ী। তারপরে ফিকলনেস, ফিকলনেস মানে হচ্ছে পরিবর্তনশীল আচরণ। ফিকলনেস মানে হচ্ছে আমি যদি এখনই বলি আমি ক্লাস করব, আবার ২ মিনিট পর বলছেন আমি ক্লাস করব না। আচ্ছা না ক্লাসটা করা উচিত। এই যে একটা আমার কি আ আপু থ্যাংক ইউ যে লিখছে আরকি। আচ্ছা, ঠিক আছে। তারপরে কি বলছে? ফিকলনেস মানে হচ্ছে পরিবর্তনশীল আচরণ, তাই না? পরিবর্তনশীল আচরণ। আমি এই যে বললাম এখন ক্লাস করব, আবার ক্লাস করব না। এইটার যে একটা কি বারবার আমি চেঞ্জ করতেছি আমার মতামত বা কোন একটা জিনিসটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে ফিকলনেস, ঠিক আছে? এরপরে বলছে ফ্লিটিং। ফ্লিটিং মানে হচ্ছে ক্ষণস্থায়ী, টেম্পোরারি, ঠিক আছে? ফ্লিটিং, টেম্পোরারি বা ক্ষণস্থায়ী। ঠিক আছে? ক্ষণস্থায়ী, খুব অল্প সময়ের জন্য থাকে যেটা সেটা। তারপরে কি বলছে ফিউনারাল। ফিউনারাল কি বলেছিলাম? অন্ত্যেষ্টিক্রিয়া, তাই না? কেউ মারা যাওয়ার পরে যেটা একটা অ্যারেঞ্জমেন্ট করা হয় সেটা হচ্ছে ফিউনারাল। ঠিক আছে? আচ্ছা। তারপরে কি গোস্টলি মানে কি? ভৌতিক। গোস্ট মানে তো আমরা বুঝি। গোস্ট মানে কি? ভূত, রাইট? গোস্ট মানে হচ্ছে ভূত। তাহলে গোস্টলি মানে কি? ভৌতিক। গোস্টলি মানে হচ্ছে ভৌতিক। আচ্ছা। তারপরে কি বলছে? হাউল। হাউল মানে হচ্ছে গর্জন করা। বুঝছো? হাউল মানে আমরা যদি বলি লায়ন হাউলড, লায়ন মানে হচ্ছে সিংহ গর্জন করে না? ওইটা হাউলিং বলে। গ্লুমি, গ্লুমি কি বলছে? মেঘাচ্ছন্ন। গ্লুমিটা ক্লাউডিও হতে পারে, তাই না? গ্লুমিটা ক্লাউডিও হতে পারে। মেঘাচ্ছন্ন হইলেই যে সবসময় মানে গ্লুমিটা দিয়ে আমরা বুঝাই জিনিসটা খুব স্যাড, খুব অন্ধকার একটা স্যাড একটা এনভায়রনমেন্ট। হ্যাঁ, তখন আমরা গ্লুমিটা ইউজ করে থাকি। আচ্ছা, impatiently মানে কি? খুবই আগ্রহ সহকারে, তাই না? তার পেশেন্সই নাই। আই এম impatiently waiting to go home বা you are impatiently waiting for me to end the class, তাই না? যে তোমরা ওয়েট করছো কখন আপু ক্লাসটা শেষ করবে, কখন ঘুমাইতে যাব। সেটাই যে ইমপেশেন্ট, খুবই আগ্রহ সহকারে বসে আছো কখন ক্লাসটা শেষ হবে। এই যে ইম্পভারিশড, ইম্পভারিশড কি বলেছিলাম? যে তারা স্ট্রাগল করছে, তার মানে তারা খুব খুব দরিদ্র বা গরিব। তাহলে এখানে impoverished বলতে কি বুঝাচ্ছে? খুবই গরিব বা দরিদ্র বুঝাচ্ছে, তাই না? আচ্ছা। ইনকনসিডারেট কি বলেছিলাম? যে কাউকে বিবেচনা করে না, কনসিডার করে না। ইনকনসিডারেট তাহলে অবিবেচক, তাই না? ইনহ্যাবিটেন্ট মানে হচ্ছে বাসিন্দা বা অধিবাসী মানে বাসিন্দা, ইনহ্যাবিটেন্ট। তার মানে আমি যদি বলি আমি হচ্ছে ঢাকার ইনহ্যাবিটেন্ট, তার মানে আমি ঢাকাতে থাকি, ঢাকার বাসিন্দা, তাই না? আচ্ছা। লিজের কথা কি বলেছিলাম? যে এটা একটা রেন্টাল এগ্রিমেন্ট, তাই না? সেইভাবে চুক্তি যেটা বা ব্যাপ্তি এটাও বলা হয় লিজ, ঠিক আছে? যেটাকে বাংলায় ইজারা বলে, তাই না? বাংলায় ইজারা বলে। হুম। ওকে। মর্টালিটি কি বলেছিলাম? মরণশীলতা, তাই না? মর্টালিটি বলেছিলাম মরণশীলতা। তারপরে দেখো মিস্ট্রি। মিস্ট্রি মানে কি? রহস্য। মিস্ট্রি মানে হচ্ছে রহস্য। রেকেটটা বলেছিলাম যে জমির আগাছা মুক্ত বা মসৃণ করার জন্য যে মই দেওয়া হয় সেটাই হচ্ছে রেক করা। ঠিক আছে না? স্কাউল কি? চোখ রাঙানো। চোখ রাঙানো বলতে কি আসলে চোখ রাঙানো? সেটা না। স্কাউল মানে হচ্ছে তুমি আ ওই যে আমাদের মাদেরকে তুমি যদি বলো যে তুমি একটা জায়গায় যাবা, তারপরে তোমার মা তুমি জানো তোমার মা যাইতে দিবে না। তোমার মা খুব চেতে যাবে। তারপর তুমি দেখবা তোমার মা তোমার দিকে বড়, বড় চোখ করে তাকাইছে। তার মানে তুমি বুঝে যাবে যে হ্যাঁ, না হিন্ট পেয়ে গেছে আমার মা আমাকে যাইতে দিবে না। তাই না? সেটাই। মানে চোখ রাঙানো। তারপরে কি বলছে শ্যাক। শ্যাক মানে কুঁড়ে ঘর। ঠিক আছে? কুঁড়ে ঘর যে থাকে ছোট হাট ওগুলো হচ্ছে শ্যাক বলছে। স্পাইটফুলি কি বিদ্বেষপূর্ণ ভাবে। আমি বললাম না খুবই ইনসাল্টিং ভাবে তুমি খুব নেগেটিভলি কাউকে একটা জিনিস বলছো। কষ্ট পাবে সেই কথাটা শুনলে। তো বিদ্বেষপূর্ণ ভাবে যদি আমাকে কাউকে কোনো কথা বলি সেটাই হচ্ছে স্পাইটফুলি। ঠিক আছে না? swoop মানে কি? দ্রুত নিচে নেমে আসা। swoop, ওকে? swoop তার মানে এটা কিন্তু স্যুপ না। আমরা যে খাই সেই স্যুপ না। তাহলে ওইটা কি? ওইটা কিন্তু স্পেলিং SOUP এটা হচ্ছে খাদ্য। তাই না? আর এটা হচ্ছে swoop এটা হচ্ছে একটা ভার্ব। আর এটা কি? এই স্যুপ হচ্ছে একটা নাউন, তাই না? এটা একটা খাবার, খাদ্য। ওকে। swoop হচ্ছে একটা ভার্ব মানে খুবই দ্রুত গতিতে নিচে নেমে আসা, তাই না? ওইটা। ট্রাম্পল মানে কি? ট্রাম্পল মানে বললাম না যে পা দিয়ে দুমড়ে মুচড়ে নষ্ট করে দেওয়া কোনো জিনিস। এই যে দেখো পদদলিত করা।
পদদলিত করা। ও যে ভেজিটেবল গুলো ছিল সেগুলো কি করলো? সেগুলো সে পদদলিত করে ফেললো, মানে পা দিয়ে নষ্ট করে ফেললো। তারপর টুইডল কি বলেছিলাম? খেয়াল খুশি মতো মোচড়ানো, মানে কোন একটা জিনিসকে ওই একটা কাগজ নিয়ে আমি জিনিসটাকে মুচড়ায় খেয়াল, এটা কোনো স্পেসিফিক মুচড়ায় ফেললাম, সেটাই হচ্ছে কি? এটা হচ্ছে টুইডল। আচ্ছা, এরপরে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক আছে, ঠিক আছে? এইখান থেকে তোমরা একটা টেক্সট পড়বা সি বিচ নিয়ে। এরপরে তোমাদের কিছু কোয়েশ্চেনস আছে যেখানে তোমরা ট্রু ফলস লিখবা, ঠিক আছে? ট্রু ফলস আছে। আর কি আছে? যে টেক্সট টেক্সট পড়ে আমরা যেটা প্রথমে করলাম, যে কলাম এর সাথে কলাম বি মিলাবো কোনটা জিনিস আর কোন ক্যারেক্টারিস্টিকের জন্য আমরা এগুলো কনভার্ট করতেছি, তাই না? আচ্ছা, তারপর একটা সামারি লিখতে হবে। তোমাদের কিন্তু আমি সামারি ক্লাসটা নিয়েছিলাম, তাই না? তোমাদেরই তো ক্লাসটা নিছি। আমি জানি, আমি তোমাদের ক্লাস 8 এরই দেখতেছি আমরা শুধু ক্লাস নেই ইংলিশের। সো তোমাদের কিন্তু আমি সামারি লেখা শিখাইছিলাম। সামারি জিনিসটা আরেকবার যদি আপু রিক্যাপ করি তাহলে কি করতে হবে? সামারিতে আগে সবার আগে আমাদের যে গিভেন টেক্সটটা থাকবে, গিভেন যে প্যাসেজটা থাকবে সেটা আমার পুরোটুকু পড়তে হবে। পুরোটুকু পড়ে আমি নোট ডাউন করব কোন কোন ইম্পর্টেন্ট জিনিস আমার থিম, মানে কোন থিমটা রাখতে পারলে আমার পুরো প্যাসেজটা আমি বলতে পারবো, তাই না? তারপরে মেইন থিমগুলো আমি নিজের ভাষায়, সামারির সবথেকে বড় জিনিস হচ্ছে আমি নিজের ভাষায় লিখবো, তাই না? নিজের ভাষায় আমি প্যাসেজে যেটা থাকবে নিজের ভাষায় আমি ওটা প্রকাশ করব। আর সামারির জন্য আরেকটা জিনিস বলেছিলাম যে যত বড় প্যাসেজই থাকুক না কেন, যদি 200 ওয়ার্ড থাকে তাহলে এটাকে 50 থেকে 60 ওয়ার্ডের মধ্যে আমি সামারি লিখবো, তাই না? সেটা বলা হয়েছিল। সামারি তোমাদের ক্লিয়ার? তাও যদি ধরো আগে কেউ ক্লাস না করে থাকে সেটা আমি জাস্ট একটুখানি রিক্যাপ করে দিলাম। আচ্ছা, ঠিক আছে, এটা গেল। আচ্ছা, চলো তো আমরা, টাইম একটু বাকি আছে, তো আমরা এই একটা হোমওয়ার্কেরটা আমরা করে ফেলি। কারণ তোমাদের এইখানে আমি ভেবেছিলাম আগের গুলো হোমওয়ার্ক করাবো, হোমওয়ার্ক দিব না ভিতরে। ভিতরে যেহেতু অনেক হোমওয়ার্ক দিয়ে ফেলছি, আমরা একটা হোমওয়ার্ক এখন সলভ করে ফেলি। তাহলে একটা শুধু হোমওয়ার্ক থাকবে এই পাশ থেকে খুব সম্ভবত, আর ভিতরে থেকে হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, আমি এটা সলভ করে ফেলি। কি বলছে? দ্য সি বিচ ওয়াজ লাইক আ গোল্ডেন কার্পেট। ওয়াজ লাইক আ গোল্ডেন কার্পেট, তার মানে এটা একটা সিমাইল না? আর এখানে কি হচ্ছে? এখানে কম্প্যারিজন হচ্ছে, সি বিচটাকে গোল্ডেন একটা কার্পেটের সাথে কম্পেয়ার করছে। ইট ওয়াজ গ্লোয়িং আন্ডার দ্য আফটারনুন সান, দ্য ওয়েভস ডান্সড ইন এন্ড আউট অ্যাজ ইফ দে ওয়ার প্লেফুল চিলড্রেন। এখানে এই ওয়েভটা কার সাথে তুলনা করা হয়েছে? প্লেফুল চিলড্রেনদের সাথে, তাই না? ওয়েভটা হচ্ছে প্লেফুল চিলড্রেনের সাথে তুলনা করা হয়েছে। Hopping in the water's edge, the sand sparkles like a field of tiny diamonds. The sand, field of tiny diamonds, তাই না? Warm and inviting beneath the feet. Seagulls soared above like graceful white kites. Seagulls, তার মানে কি? সিগলস আমরা চিনি, একটা ধরনের পাখি যেটা হচ্ছে বিচের ওদিকে থাকে, বুঝতে পারছো? সেটা হচ্ছে সিগলস। তো সিগলস কার সাথে তুলনা করা হচ্ছে? হোয়াইট কাইট, মানে ঘুড়ির সাথে তুলনা করা হচ্ছে। জেন্টল উইস্প দেয়ার কলস, আর ওদের যে ডাক, ওরা যেভাবে ডাকছে সেটা কিসের মতো একো হচ্ছে? জেন্টল উইসপার্স ইন দ্য ব্রিজ। দ্য স্কাই ওয়াজ আ ক্যানভাস অফ ভাইব্রেন্ট কালার্স। দ্য স্কাই কার সাথে কম্পেয়ার করা হচ্ছে? ক্যানভাস অফ ভাইব্রেন্ট কালার্স, তাই না? These colors blended beautifully as the sun began to set. It made the whole scene look like a breathtaking painting. The whole scene was compared to what? A breathtaking painting. আচ্ছা, দেখি তো কি বলছে। ট্রু ফলস আছে, ট্রু ফলসটা সলভ করি তো দেখি আমরা পারি কিনা। অনেক তো পড়লাম। The sea beach was described as a golden carpet stretching out to the horizon. এটা কি ট্রু নাকি ফলস? The sea beach কার সাথে কম্পেয়ার করতে বলছে? সি বিচ আর গোল্ডেন কার্পেট। সি বিচ আর গোল্ডেন কার্পেট, দেখি তো। এই যে সি বিচ আর গোল্ডেন কার্পেট কম্পেয়ার করা হয়েছে না? হয়েছে না কম্পেয়ার? তাহলে কি হবে না? এটাতে তাহলে কি ট্রু? ঠিক আছে না? আচ্ছা, the waves were calm and still, not moving much at the water's edge. দেখো তো ওয়েভস রিলেটেড আমাদের কি বলছে এখানে? ওয়েভস আর কাম। আসলে কি আমাদের যে পানির ইয়া ছিল সেগুলো সেটা কি কাম ছিল, মানে ঠান্ডা ছিল? কই দেখি তো ওয়েভস কোথায়? ওয়েভস এই যে, waves were dancing in and out as if they were playful children hopping in the... দেখো
মানে ওয়েভস বারবার ক্র্যাশিং অন দ্য শোর, তার মানে কি ওয়েভসটা কি শান্ত ছিল? ছিল না তো। কারণ বারবার পানি এসে ইয়াতে বাড়ি খাচ্ছে, তাই না? ওয়াটারস এজ, তার মানে কি এটা ট্রু হলো? এটা তো ট্রু হলো না। এটা ফলস হলো না? কারণ কি? এটা কি? এই জায়গাটা কি হবে? ওয়্যার হপিং লাইক প্লেফুল চিলড্রেন, তাই না? ওকে, তার মানে কি এটা ফলস হচ্ছে না? ফলস হচ্ছে। আর কেন কারেক্ট সেটা আমাদের করতে বলছে। এই যে if false give the correct answer. The sand on the beach was cool and uninviting beneath the feet. দেখো তো, the sand কোথায়? The sand sparkled like a, the sand sparkled like a field of diamonds. Warm and inviting beneath the feet. Warm and inviting beneath the feet. তাহলে কি? Warm আর inviting। দেখি তো পরের স্লাইডে কি বলা আছে? কোল আনইনভাইটিং হইলো, ফলস হয়ে গেল না? এটাও ফলস। কারেক্ট অ্যান্সারটা কি হবে? কারেক্ট অ্যান্সারটা হবে ওয়াজ ওয়ার্ম এন্ড ওয়েলকামিং। তারপরে 4 নাম্বার কি বলছে? দ্য seagulls were flying low and making loud noises. Were the seagulls flying low and making কি noises? Loud noises। দেখি তো, এই যে soared above like graceful white kites, their calls echoing in the breeze. দেখো এখানে they were above, তার মানে অনেক উঁচুতে তারা ছিল, অনেক হাইটে ছিল, আর হচ্ছে গ্রেসফুল ছিল। হ্যাঁ, তাদের গুলো জেন্টল হুইসপার্স এর মতো ছিল। তার মানে তাদের কিন্তু লাউড নয়েজ না, ইট ওয়াজ জেন্টল হুইসপার্স এর মতো। তারা ফ্লাইং অ্যাবাভ, এটা অ্যাবাভ হবে না, আর এটা লাউড হবে না, জেন্টল হুইসপার্স হবে, তাই না? এটাও হবে ফলস। The sky was decorated with vibrant colors as the sun began to set. দেখি তো, the sky was, এই যে the sky was canvas of vibrant colors কখন? এই যে sun began to set, তার মানে কি এটা ট্রু না? লাস্টেরটা ট্রু। আচ্ছা, পরে দেখি এখানে বি নাম্বার এক্সারসাইজ কি বলছে, যে read the text again and match the things in column A with the characteristics in column B. আচ্ছা, দেখি তো এ নাম্বার কি হবে? দ্য সি বিচ, এটা কোনটা হবে? সি বিচের সাথে কোনটা? দিস ইজ দ্য থিং, এন্ড আমরা কলাম বি এর ক্যারেক্টারিস্টিকের সাথে ম্যাচ করব। এর आंसर কি হবে? 4। ইয়েস, সি বিচকে গোল্ডেন কার্পেটের সাথে কম্পেয়ার করা হয়েছে। ইয়েস, ভেরি গুড। তারপরে দেখি বি নাম্বারটা মিলাই তো, দেখি বি নাম্বারটা মিলাই কিনা। বি নাম্বারটা বি হচ্ছে 1 3 3, বি হবে 3। ওয়েভস হচ্ছে প্লেফুল চিলড্রেন। ইয়েস, ভেরি গুড। সি নাম্বার কি হবে? সি নাম্বার হবে 5। ইয়েস, দ্য স্যান্ড হচ্ছে টাইনি ডায়মন্ডস। এই যে দেখো, এই যে দ্য স্যান্ড স্পার্কল লাইক ফিল্ড অফ টাইনি ডায়মন্ডস। আচ্ছা, তারপরে সিগালস এটা কি হবে? ডি নাম্বার সিগালস। 2 হবে না? ইয়েস, 2। সিগালস হচ্ছে হোয়াইট কাইটস, সাদা ঘুড়ির মতো। আচ্ছা, ই নাম্বার কি হবে? দ্য স্কাই, একটাই বাকি আছে, ব্রেথ টেকিং পেইন্টিং এর মতো। এই যে লাস্ট স্লাইডে ছিল, এই যে স্কাই, দ্য হোল সিন। এটা কোন হোল সিন? এই যে দ্য হোল স্কাই ক্যানভাস অফ ভাইব্রেন্ট কালারস, ওইভাবে ব্রেথ টেকিং পেইন্টিং। আচ্ছা, এই তো এখানে সামারি আছে, এটা হোমওয়ার্ক থাকবে। পরে এটা আরেকটা হোমওয়ার্ক। এই তো শেষ। আজকে ক্লাস ছোট ছিল, তো তোমাদের যা যা হোমওয়ার্ক দিয়েছি সেগুলো সব কমপ্লিট করে ফেলবা। আশা করি আজকের এই চ্যাপ্টারের মেটাফোরস, রূপক যা আছে সবকিছু কমপ্লিট করে দিতে পেরেছি। আর ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকলে আপুকে জানাবা, আপু উইল ট্রাই টু সলভ দোজ। কোনো সমস্যা নাই। তোমার সাথে আবার দেখা হবে কোনো একদিন। আজকের জন্য আল্লাহ হাফেজ, টাটা।